বাংলাদেশের সংবিধান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা নতুন প্রস্তুতি শুরু করছো, তোমাদের মধ্যে একটা প্রচণ্ড দুশ্চিন্তা কাজ করে যে পরীক্ষার আগে আমি শেষ করতে পারবো কি না। দেখো যে অ্যাজ এ কোচিং পিটি 200-200 পড়ার জন্য পড়াবে, হ্যাঁ, পিটি একদম 200-200 কভার করার ট্রাই করবে, কিন্তু তোমার ব্যক্তিগত প্ল্যান কিন্তু 200-200 পাওয়া না। তোমার ব্যক্তিগত প্ল্যান হচ্ছে যে তুমি যদি মোটামুটি 150টা কোশ্চেন যদি কমন ফলাইতে পারো, সেখানে যদি তুমি 132 থেকে 135টা কারেক্ট করো, বাকিগুলো যদি ভুল করো, তাহলে তোমার প্রিলি অ্যাটলিস্ট তুমি পাস করে ফেলবা। কারণ হচ্ছে তুমি যদি 150টা গোল্লা যদি ভরাট করো, 150টা যদি কমন আসে, 135টা তোমার কারেক্ট হবে, 15টা ভুল হবে ফর শিওর। হ্যাঁ, ভুল হবে, এটাই সায়েন্স। মানে 150টা তুমি নিশ্চিত তোমার কমন পড়ছে, তাও 15টা ভুল হবে, এটাই সায়েন্স। তাহলে আরও 7.5 নাম্বার যদি কাটা যায়, তাও তুমি মোটামুটি 127 পেয়ে তুমি প্রিলি পাস করবা। তাহলে তোমার টার্গেট হচ্ছে 150টা কোয়েশ্চেন কমন ফালানো। তাহলে 150টা কোয়েশ্চেন কমন যদি ফালাইতে হয়, তাহলে তুমি এমন সব টপিক তুমি সিলেক্ট করবা যে টপিকগুলো থেকে তোমার প্রচুর কোয়েশ্চেন আসে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ক্লাসে বলে দেওয়ার ট্রাই করি যে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসে, এবং তোমরা ওই জিনিসটা ফলো করার ট্রাই করবা। সেখান থেকে তুমি তোমার মতো করে কিছু টপিক পিক করতে পারো যে আমি এই টপিকগুলোর উপরে আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাব, এই টপিকগুলোর উপর আমি মাস্টার হাফেজ হয়ে যাব, যাতে করে এই টপিক থেকে আমার কোনো প্রশ্ন বাদ না যায়। আগের ক্লাসগুলোতে আমি বলছিলাম সেম, আজকের ক্লাসটাতে বলি। আজ এবং আগামীকাল আমরা যে দুটো ক্লাস নেব, এই দুটো ক্লাস মিলিয়ে তোমার সংবিধান, রাজনৈতিক, সরকার, এই তিনটা মিলিয়ে টোটাল সিলেবাস 9 নম্বর। তো সবসময় একটু এদিক সেদিক হয়, সো 8 থেকে 9, এই 8 থেকে 9 তুমি আজকে এবং কালকে মনোযোগ দিয়ে যদি ক্লাস করো, 8-9 থেকে আমি যদি 2 বাদ দিয়ে দিই, তাও তুমি 7 নম্বর পরীক্ষা ইনশিওর করতে পারবা। শুধু আজকে এবং কালকে আমি যা যা পড়াচ্ছি ক্লাসে, শুধু এইটুকু যদি মনোযোগ দিয়ে দিই তুমি শোনো, তাও তুমি 7 নম্বর কনফার্ম করতে পারবা। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করবা কিনা। কৃষি শিল্প অর্থনীতি 3টা টপিক থেকে তোমার একটা বাদ দিতে চাইলে একটা বাদ দেওয়া ভালো হবে না। তুমি যদি কৃষি শিল্প অর্থনীতি থেকে বাদ দিতে চাও, তার চেয়ে বরং তুমি প্রাচীন যুগ থেকে 47 বাদ দিয়ে দাও। কিছু বাদ দিতে চাও, প্রাচীন থেকে 47 বাদ দাও, কিন্তু কৃষি শিল্প অর্থনীতি একটা বাদ দিও না, কারণ এগুলো ছোটো টপিক, বেশি নম্বর, অল্প চাপে বেশি পানি। কৃষি অল্প চাপে বেশি পানি 3 নম্বর, শিল্প 3 নম্বর, অর্থনীতি 3 নম্বর। আমি এগুলো একটা টপিকও বাদ দিতে বলবো না। আমি আমার নিজের প্রিলির জন্য এই টপিকটার থেকে অনেক কিছু বাদ দিয়ে ফেলছিলাম। আমি 47-এর আগ পর্যন্ত বাদ দিয়ে ফেলছিলাম। আমি 47 থেকে পড়ছিলাম, 47 থেকে 71 পড়ছিলাম, এর আগেরগুলো পড়ি নাই, কিন্তু বাকিগুলো পড়ছি। এই যে কৃষি পড়ছি, জনসংখ্যাশীল অর্থনীতি, এগুলো পড়ছি। বাদ দিতে চাইলে তুমি সাম্প্রতিক আর বাদ দিয়ে দাও, 47 থেকে 71 বাদ দিয়ে দাও, যদি মনে করো তোমার জন্য প্রেশার হচ্ছে। হ্যাঁ, মোগল আমল, প্রাচীন আমল, সুলতানি আমল, এইসব হাঙ্কি ব্যাঙ্কি আমল টামল বাদ দিয়া তুমি 47 থেকে শুরু করো। আর কিন্তু কৃষি, শিল্প, অর্থনীতি এগুলো বাদ দিও না, কারণ তুমি ওই ইতিহাসের টপিকগুলো কমন পড়লেও দেখা যাবে তুমি উত্তর ভুল করে ফেলতে পারো, কিন্তু কৃষি, শিল্প, অর্থনীতি এগুলো কমন পড়লে উত্তর ভুল হবে না। কিন্তু ওই ইতিহাসেগুলো তুমি প্রচুর ডেট ফেট অনেক কিছু ভুল করতে পারো তুমি, এগুলো বাদ দেওয়াটা আমি সাপোর্ট করি না। রিভিশন দেওয়ার সময় তোমরা হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখবা, তোমার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে হ্যাঁ আমি কৃষি এবং জনসংখ্যা পড়ে ফেলছি, 6 নম্বর ডান আমার। হ্যাঁ, অর্থনীতি, শিল্প পড়ে ফেলছি, আরও 6 নম্বর ডান। তোমার মধ্যে কনফিডেন্স কাজ করবে, ভালো লাগা কাজ করবে যে আমি 6 নম্বর পড়ে ফেলছি। হ্যাঁ, রাতে একটা ভালো ঘুম হবে তোমার। তুমি আজকে কালকে 2টা ক্লাসও তুমি যদি 9 নম্বর কভার করতে পারো, তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, আমার পক্ষে সম্ভব, আমি পারবো। এই কনফিডেন্স খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। এই জন্য অলওয়েজ সিলেবাস অ্যানালাইজ করে পড়বা। মডেল টেস্টের জন্য আপাতত P2 এর কোশ্চেন ব্যাংকটা শেষ করার ট্রাই করো। বাজার থেকে যে কোনো তুমি হচ্ছে যে 3টা মডেল টেস্টের বই কিনবে, যে কোনো 3টা, তোমার পছন্দের মধ্যে যে কোনো 3টা। আর জিকের জন্য আমি সাজেস্ট করবো তুমি অবশ্যই কোশ্চেন ভিউ বইটা কিনিও, ওই যে 9 বেসিক ভিউর যে কোশ্চেন ভিউ বইটা কিনিও, ওটা বেশ ভালো একটা বই। বেসিক ভিউর, কোশ্চেন ভিউ, রিসেন্ট ভিউ, দুটো বই ভালো, দুটো বই কিনে ফেলো। শুধুমাত্র আজকে ক্লাস থেকে আমরা যদি দেখি সংবিধান, এখানে দেখো 45 থেকে 3টা আসছে, 44 থেকে 1 2 3 4 5, 43 থেকে 1 2 3 4, 41-এ 3টা কোয়েশ্চেন, 40-এ 1 2 3 4 5, 39 স্পেশাল ছিল 2টা কোয়েশ্চেন আসছে, 38-এ 3টা কোয়েশ্চেন। তার মানে তুমি বুঝে গেছো যে শুধুমাত্র সংবিধান থেকে তোমার 4 থেকে 5 নম্বর আসবে। আর সংবিধান, সরকার এবং রাজনৈতিক ব্যবস্থা, এই 3টা মিলাই 9 নম্বর। তো এই টপিকটা সোজা মোটামুটি আমার সাথে সাথে পড়ে ফেলো, ইনশাল্লাহ তুমি কমন ফলাইতে পারবা। সংবিধান মানে হচ্ছে কোনো দেশের সর্বোচ্চ আইন বা মৌলিক আইন। আর আমরা সংবিধানকে যদি ভাগ করতে চাই, তাহলে এই সংবিধানটা কি লিখিত নাকি অলিখিত, তার ভিত্তিতে 2 প্রকার। আর এটা কি সুপরিবর্তনীয় নাকি দুষ্পরিবর্তনীয়, তার উপরে ভিত্তি করে বলতে পারি 2 প্রকার।
তো লিখিত মানে যেখানে মৌলিক নীতিসমূহ লিখিত থাকে তাকে বলা হয় লিখিত সংবিধান, এরকম বই পুস্তক আকারে লিখিত থাকবে। আর অলিখিত মানে যেখানে মৌলিক নীতিগুলো এটা এক বা একাধিক দলের এরকম বই আকারে এরকম লিখিত নাই, তো সেগুলোকে বলা হয় অলিখিত সংবিধান। তো পরিবর্তন ভিত্তিতে দুই প্রকার বলছি, যেটা ইজিলি পরিবর্তন করা যায় সুপরিবর্তনীয়, আর যেটা পরিবর্তন করার জন্য নির্দিষ্ট নিয়মকানুন আছে সেটা হলো দুষ্পরিবর্তনীয়। আমাদের সংবিধানটা লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। কেন দুষ্পরিবর্তনীয়? কারণ আমাদের সংবিধানটা খুব ইজিলি চেঞ্জ করা যাবে না। আমাদের সংবিধানটা চেঞ্জ করার জন্য সংসদ সদস্যদের 3/2 লাগবে, 3/2 ভোট লাগবে। এটা তো এত ইজি টাস্ক না। তার মানে পার্লামেন্টে আসতে 300 আসন, তার মানে কে সংবিধান যদি সংশোধন করতে চায় ওকে 200 আসনে জিতে তারপর আসতে হবে। 200 আসনে জিতে আসা তো ডিফিকাল্ট আছে না। বাংলাদেশের সংবিধান অনুসরণ করা হয়েছে ভারত এবং যুক্তরাজ্য, যেহেতু আমরা একসময় যুক্তরাজ্যের কলোনি ছিলাম, তো সেই জন্য আমরা ওদের সংবিধান, ওদের আইনকানুনগুলো আমরা ফলো করতেছি। ইনফ্যাক্ট এখনও আমাদের ম্যাক্সিমাম আইনকানুন কিন্তু আমরা ওদের আইনকানুন অনেক কিছু আমরা রেখে দিচ্ছি, ওই আইনকানুনগুলো আমরা ফলো করতেছি। হ্যাঁ, আর আমাদের এখানে যুক্তরাজ্য থেকে যখন ভারত পাকিস্তান 2000 স্বাধীন হয়েছে, ভারত তাদের সংবিধান আগে রচনা করে ফেলছে। 50 সালের 26 জানুয়ারি তারা হচ্ছে তাদের প্রজাতন্ত্র দিবস, ওই দিন তাদের সংবিধানটা কার্যকর হয়েছে। তো আমরা ভারত থেকে আমরা হেল্প নিচ্ছি এখানে। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের। সবচেয়ে ছোট সংবিধান যদি বলি আমরা, অনুচ্ছেদের ভিত্তিতে যদি বলি, তাহলে হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র ভুটান, ওদের দুজনের সংবিধানে মাত্র 7টা অনুচ্ছেদ আছে, খুব ছোট সংবিধান। আর শব্দ সংখ্যা যদি বলি তাহলে মোনাকোর সংবিধানে শব্দ খুবই কম, মাত্র 3814টা শব্দ আছে। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান, দ্বিতীয়টা হলো ফ্রান্সের। তো পৃথিবীর কিছু দেশে তাদের লিখিত সংবিধান নাই। লিখিত সংবিধান মানে কি? ওরা কি দেশ চালায়? কীভাবে দেশ চালায়? ওদের ওরকম নির্দিষ্ট তোমার হচ্ছে যে সিটিজেন্স চার্টার আছে, তারপরে ওদের যে তোমার আদালতে যে রায় হয়, হ্যাঁ, সেগুলো তো তোমার অন্য কোর্টগুলো সেগুলো ফলো করবে, হ্যাঁ, পাবলিক দলগুলো ফলো করবে, বা তারা যে বিলগুলো পাস করে সেই আইনের ভিত্তিতে তারা দেশ চলে, তারা নির্দিষ্ট কোনো তাদের লিখিত সংবিধান নাই। তাহলে এরকম দেশ কী আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা? কিছু এমনি মনে থাকবে, যেমন সৌদি আরবে মনে থাকবে, কারণ সৌদি আরবে তোমরা জানো ওদের সংবিধান হচ্ছে আল কোরআন। তাহলে কোরআনটাই ওদের সংবিধান, আলাদা করে কোনো সংবিধান নেই। তাহলে এটা তোমার মুখস্থ করা লাগবে না, এটা তুমি এমনি পারবা। হ্যাঁ, ইউকে তুমি এখান দিয়ে একটু কনফিউজ হতে পারো, কারণ ইউকে ওদের থেকে আমরা ফলো টলো করলাম, কিন্তু ওদের লিখিত সংবিধান নাই। লিখিত বলতে এরকম সংবিধান নামে এরকম বই আকার এরকম কোনো সংবিধান নেই। ওদের যে পাবলিক যে আইন কানুন যেগুলো আছে তার ভিত্তিতে তার দেশ চলে, কিন্তু লিখিত এরকম আলাদা কোনো সংবিধান নাই। এটা তুমি ভুল করতে পারো। হ্যাঁ, এটা ভুল করতে পারো এটা। তারপর তোমার এখানের মধ্যে তোমার দেখো ইউএসএ নিজেদের সংবিধান আছে লিখিত, কিন্তু ওর পাশে কানাডার আবার নাই। কানাডা কিন্তু আইন কানুন সব ইউএসএকে ফলো করে, ইউএসএ যেন চলে, ইউএসএ হচ্ছে ওর বড়ো ভাই। ইউএসএ যা বলবে কানাডা ঠিক ওভাবে চলবে, একদম ওরা বড়ো ভাই ছোটো ভাই ওভাবে চলে। কিন্তু বড়ো ভাই লিখিত আছে, ছোটো ভাই কিন্তু দিক দিয়ে তোমার লিখিত সংবিধান নাই। আর এখানে চায়নার ওদের কোনো লিখিত সংবিধান নেই। তাহলে আমরা এখানে অনেকগুলো দেশ দেখলাম যাদের কোনো লিখিত সংবিধান নাই। কানাডা, চায়না, ইসরায়েল, নিউজিল্যান্ড, সৌদি আরবিয়া, ইউনাইটেড কিংডম এবং স্যান মেরিনো, এদের কোনো লিখিত সংবিধান নাই। পরীক্ষা আসতে পারে নিচের কোন দেশের লিখিত সংবিধান নাই, এখান থেকে যে কোনো একটা দিল, বাকি অন্য অপশান দিল। আমাদের সংবিধানে এই যে আমার ফান্ডামেন্টাল রাইটসের যে ধারণাটা, মৌলিক অধিকার ধারণা, এটা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। আর ন্যায়পালা ধারণাটা আমাদের দেশে এখন পর্যন্ত অবশ্যই ন্যায়পাল নিয়োগ হয় নাই, এটা কাগজ কলমে আছে। আমাদের সংবিধানে ন্যায়পালের অনুচ্ছেদ আছে, বাট আমাদের কোনো ন্যায়পাল নাই। ন্যায়পাল কী জিনিস আমরা সেটা আগামীকালের ক্লাসে পড়বো। এই ন্যায়পালা ধারণাটা নেওয়া হয়েছে সুইডেনের সংবিধান থেকে। তো দেখো আমাদের মধ্যে একটা বিষয় কনফিউশন ক্রিয়েট করে যে দেশ পরিচালনার জন্য তো সংবিধান প্রয়োজন। তো ভাই আমরা তো শুনছি 1971 সালে 26 মার্চ থেকে আমরা নাকি স্বাধীন। তো 26 মার্চ থেকে স্বাধীন হলে আমাদের সংবিধান কই? আমাদের তো নতুন সংবিধান হয়েছে 1972 সালের 16 ডিসেম্বর। হ্যাঁ, তো তাহলে আমাদের দেশ তাহলে কেমনে চলছে এতদিন? কেমনে চলছে আসলে আমরা জানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এবং মুজিবনগর সরকার যখন 10 এপ্রিল যে বলে স্বাধীনতা ঘোষণাপত্র তারা জারি করছে, হ্যাঁ, তো তারা তখন বলে যে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলে দিয়েছে 26 মার্চ থেকে আমরা স্বাধীন, তাহলে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রটা কার্যকর হবে ও 26 মার্চ থেকেই। হ্যাঁ, তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণা সনদ যেটা, এটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সংবিধান, এবং এই অন্তর্বর্তী সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু যা বলছে ও অনুযায়ী আমরা দেশটা পরিচালনা করছি। আর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটা এটা পূর্ণাঙ্গ রূপ দিয়ে এটাকে সনদ আকারে রচনা করে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। তাহলে 1971 সালে 26 মার্চ থেকে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিচ্ছে। সেই থেকে বঙ্গবন্ধু দেশে ফেরত আসা পর্যন্ত, উনি দেশে ফেরত আসছে আজকের এই দিনে 10 জানুয়ারি উনি দেশে ফেরত আসছে। তাদের উনি দেশে ফেরত আসা পর্যন্ত ওই যে ওনার যে স্বাধীনতার ঘোষণাপত্র ওটা অনুযায়ী দেশ চলছে। উনি দেশে ফেরত আসলো মাত্র, তা আসছে ওই দিনে তো আর ঘোষণা দিবে না, আসছে উনি একটু রেস্ট নিবে, খাওয়া দাওয়া করবে, সবার সাথে দেখা সাক্ষাৎ করছে, কইরা পরদিন
11 জানুয়ারি উনি দেশবাসীর উদ্দেশ্যে অস্থায়ী সংবিধানের আদেশ জারি করে। একটা দেশ কিন্তু একদিনের জন্য সংবিধানহীন থাকতে পারবে না, কিন্তু একটা দেশ চালানোর জন্য কী লাগবে? আইনকানুন লাগবে। তাহলে বঙ্গবন্ধু পরদিনই বলছে অস্থায়ী সংবিধান আদেশ। কী বলছে বঙ্গবন্ধু পরদিন? বঙ্গবন্ধু বলছে যে আমাদের রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ বা প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অফ বাংলাদেশ জারি করেন, যা বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। কবে? উনি দেশে যখন ফেরত আসছে 11 জানুয়ারি, ওই দিন উনি এটা ঘোষণা করছে। এখানে উল্লেখ্য আমাদের স্বাধীনতার ঘোষণা করা হয় 26 মার্চ 1971, আর ঘোষণাপত্রটি জারি হয় 10 এপ্রিল 71। এই যে প্রথম যে ঘোষণাপত্রটা, এটা আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে আমাদের দুটো অন্তর্বর্তীকালীন সংবিধান, একটা হচ্ছে আমাদের 1971 সালে 26 মার্চ থেকে বঙ্গবন্ধু দেশে ফেরত আসা পর্যন্ত, এটা হচ্ছে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। আর এরপরে বঙ্গবন্ধু যখন অস্থায়ী সংবিধান জারি করলো, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার বাংলাদেশ জারি করলো 11 জানুয়ারি, ওটা থেকে আমরা নতুন সংবিধান কার্যকর করা পর্যন্ত কতদিন? প্রায় 11 মাসের মতো, না 11 মাসের মতো, মানে 16 ডিসেম্বর 1972 সালে আমরা নতুন সংবিধান পেয়ে গেছি। ওই পর্যন্ত আমরা দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান অনুযায়ী আমাদের দেশ পরিচালনা করা হয়েছে। তো চলো, বঙ্গবন্ধু দেশে ফেরত আসলো। কবে ফেরত আসছে? 10 জানুয়ারি। ওকে, এখন দেশে ফেরত আসার পরে উনি যে দেশে ফেরত আসলো, ওই দিন ওনার পোস্ট কী? 10 জানুয়ারি উনি দেশের কি? এই যে উনি দেশে ফেরত আসলো, ওনার টাইটেল উনি প্রধানমন্ত্রী নাকি উনি প্রেসিডেন্ট? মনে রাখতে হবে, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। হ্যাঁ, ওনার অবর্তমানে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু হচ্ছে সুপ্রিম কমান্ডার। এখন ওনার অবর্তমানে সুপ্রিম কমান্ডারের দায়িত্ব পালন করছে কে? সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু সুপ্রিম কমান্ডার, যেহেতু উনি নাই, এই জন্য উপরাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম দায়িত্ব পালন করছে। এখন বঙ্গবন্ধু ফিরে আসছে, যেহেতু ফিরে আসছে, এখন উনি প্রেসিডেন্ট। উনি ফেরত আসার সাথে সাথে উনি কিন্তু প্রেসিডেন্ট, কিন্তু 10 এপ্রিল। এখন উনি পরদিন বলল যে দেশে সংসদীয় গণতন্ত্র চালু হবে। তাহলে সংসদীয় গণতন্ত্র যেহেতু চালু হয়ে গেল, 11 এপ্রিল থেকে বঙ্গবন্ধু কোন পোস্ট হলো? সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষমতার অধিকারীকে? প্রাইম মিনিস্টার। তাহলে 11 জানুয়ারি থেকে উনি হয়ে গেলেন প্রাইম মিনিস্টার। 11 জানুয়ারি থেকে বঙ্গবন্ধু প্রাইম মিনিস্টার। হ্যাঁ, এবং ওই যে 1975 সালের তোমার বাকশাল গঠন পর্যন্ত উনি প্রাইম মিনিস্টার ছিল। বাকশাল গঠন করে উনি আবার রাষ্ট্রপতি হয়েছে। ওই 75 সালের তোমার হচ্ছে যে বাকশাল গঠন পর্যন্ত উনি প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তো এখন নতুন রাষ্ট্রপতি লাগবে। তো কাকে তাহলে রাষ্ট্রপতি আমরা দিতে পারি? রাষ্ট্রপতির জন্য তো আমাদের বঙ্গবন্ধু যেহেতু এখন রাষ্ট্রপতি পদ ছেড়ে দিয়েছে, উনি এখন প্রাইম মিনিস্টার, সংসদীয় গণতন্ত্র। আমরা একজনকে রাষ্ট্রপতি বানানোর জন্য তোমরা কয়েকজন নাম প্রপোজ করো, যে আমাদের মুক্তিযুদ্ধে বিদেশে অনেক অবদান রাখছে, বহির্বিশ্বে মানুষকে তোমার হচ্ছে যে বাংলাদেশের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করছে। কাকে বানাতে চাও প্রেসিডেন্ট? তো নাম প্রপোজ করো। আমরা হচ্ছে এখন আস্তে আস্তে তাজউদ্দিন আহমেদকে না, আর কাকে রাখতে চাও? আবু সাইদকে রাখতে চাও? ওকে, ঠিক আছে, তোমরা আবু সাইদ চৌধুরীকে রাখতে চাও, ঠিক আছে, ওরা আবু সাইদ চৌধুরীকে রাখতে চাচ্ছে। আমরা আবু সাইদ চৌধুরী কি হচ্ছে যে তাহলে, হ্যাঁ ঠিক আছে, যাও, জনতা বর্ধিত আবু সাইদ চৌধুরী, তাহলে ওনাকে রাখবো আমরা। তো আসো আমরা হচ্ছে পার্লামেন্ট গঠন করবো। আচ্ছা, আমাদের বর্তমান পার্লামেন্টের নাম কি? আমাদের যে পার্লামেন্টের নাম কি? আমাদের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। তো আমাদের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ তো আসছে আমাদের 72 সংবিধান থেকে। এর আগে পার্লামেন্টের নাম কী ছিল? এর আগে পার্লামেন্টের নাম ছিল গণপরিষদ, রাইট। তাহলে বঙ্গবন্ধু যেহেতু ফিরে আসছে, এখনও তো নতুন সংবিধান রচনা হয় নাই। নতুন সংবিধান কার্যকর হওয়ার পর থেকে না আমাদের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ। এর আগে তো আমাদের জাতীয় সংসদের নাম ছিল গণপরিষদ। তাহলে আমরা এখন গণপরিষদ অধিবেশন বসাবো। তো এখন তো এমপি লাগবে, তো এমপি কই পাবো আমরা এখন? হ্যাঁ, তো এমপি কোত্থেকে পাবো? ও 7 ডিসেম্বর হচ্ছে আমাদের জাতীয় পরিষদের ইলেকশন হয়েছে, আর আমাদের ওই 17 ডিসেম্বর আমাদের প্রাদেশিক পরিষদ ইলেকশন হয়েছিল। তো সেই ইলেকশন আমাদের জাতীয় পরিষদের সিট ছিল 169টা, প্রাদেশিক পরিষদের সিট ছিল আমাদের 300টা, সব মিলে 469টা সিট ছিল আমাদের। এই 469টা সিটের মধ্যে যারা জিতছিল তাদের মধ্যে আমরা 66 জনকে পাকিস্তানের সাথে কোলাবোরেট করার জন্য, দেশদ্রোহী আচরণ করার জন্য আমরা হচ্ছে যে 66 জনকে আমরা বাদ দিছি। হ্যাঁ, ওদেরকে আমরা নিব না, আমরা নিব এখান থেকে 403 জনকে। তাইলে গণপরিষদ আমরা গঠন করবো 403 জন সদস্য নিয়ে। মনে রাখতে হবে, হ্যাঁ মারা গেছে কেউ, তাহলে টোটাল 403 জনকে আমরা রাখবো। এই 403 জনকে নিয়ে আমরা পার্লামেন্টে অধিবেশন বসাবো। কী জন্য? শুধুমাত্র সংবিধান রচনা করার জন্য। তাহলে গণপরিষদ গঠন করা হয়েছে শুধুমাত্র সংবিধান রচনা করার জন্য, অন্য কোনো কাজ নাই। তো এখন আমরা গণপরিষদ আদেশ জারি করাবো। হ্যাঁ, কারা জারি করবো? ওই যে তোমরা একটু আগে তোমরা যা রায় দিচ্ছ আবু সাইদ চৌধুরীকে তোমরা রাষ্ট্রপতি বানাতে চাও, তাহলে রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী উনি 23 মার্চ
1972 সালে সবাইকে বললো যে আসেন আপনারা পার্লামেন্টে আসেন, আমরা একসাথে বসবো, বসে রয়েছে আমরা একটা সংবিধান বানাবো। উনি গণপরিষদ আদেশ জারি করলেন। উনি কি? উনি হচ্ছেন রাষ্ট্রপতি। কবে জারি করছে? 23 মার্চ 72 সালে। বলছে সবাই আসেন। তা আসতে বললে সবাই তো দূরে আসতে পারবে না, কারো বাড়ি আমাদের সন্দ্বীপ অনেক দূরে, এখানে নৌকো দিয়ে আসতে হয়, তারপরে এই পারে আসতে হয় সীতাকুণ্ড, আবার এখানে আসতে তখন তার তো বৃষ্টি ছিল না, টাইম লাগছে, সাথে সাথে আসতে পারে নাই, ওই সময় লেগে গেছে। 10 এপ্রিল সবাই আসছে। 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসছে। 23 মার্চ হচ্ছে গণপরিষদ আদেশ জারি করছে, সাথে সাথে সবাই আসতে পারে নাই, এই সময় লাগবে না, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তাহলে 10 এপ্রিলে সবাই আসলো, আজকে সবাই অধিবেশন বসেছে। তাহলে 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তো 10 এপ্রিল অধিবেশন বসছে, সবাই আসছে, দেশকে স্বাধীন করছি, এখন তো সবাই অধিনিক্ত আর গুরুত্বপূর্ণ আলোচনা করা যাবে না, আসছে সবাই, এখন একটু কুশল বিনিময় করতেছে, বলছে ভাই কইছিলেন যুদ্ধের সময় আপনাকে অনেক মিস করছে ভাই, মিস ইউ ভাই, কই আপনি অনেক কষ্ট করছেন মনে হয়, বলছে ভাই জি ভাই আপনাকে অনেক মনে পড়ছে, আমরা অনেক পাকিস্তানিতে মারি ঘুরে ফেলাইছি। তো ওরা কথাবার্তা বলতেছিল। তো এখন এই যে গণপরিষদে কথাবার্তা বলবে, এটা তো একজন কন্ট্রোল করতে হবে, একজন, হ্যাঁ, তো স্পিকারও তো লাগবে, স্পিকার তো কারো বানানো নয় তোমরা, আমরা একজনকে স্পিকার বানাই দিই, ওনার নাম হলো শাহ আব্দুল হামিদ। তবে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ তোমার হচ্ছে আব্দুল হামিদ না, ওর নাম শাহ আব্দুল হামিদ, উনি গণপরিষদের প্রথম স্পিকার। আমরা জানি যে কোনো অধিবেশনে একজন সভাপতি থাকে, আমরা পার্লামেন্টের যে কোনো অধিবেশনে কী থাকে? একজন সভাপতি থাকে। তাহলে প্রথম অধিবেশনের সভাপতি বানালাম আব্দুর রশিদ তর্কবাগিসকে। আর গণপরিষদের ডেপুটি স্পিকারও তো লাগবে আমাদের একজন, তো ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ। এই ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহকে আমরা 1972 সালের 16 ডিসেম্বরের পর থেকে যখন আমাদের জাতীয় সংসদ হয়ে যাবে, হ্যাঁ, তবে জাতীয় সংসদ হয়ে গেল, আমরা তো আসলে ইলেকশন করতে হবে। 73 সালে আমরা একটা ইলেকশন করছিলাম, তো 73 সাল থেকে যে ইলেকশনটা করলাম সেখানে আমরা জাতীয় সংসদের অধিবেশন বসাইছি। সেই অধিবেশন থেকে এই মোহাম্মদুল্লাহ ভাইকে আমরা স্পিকার বানিয়ে ফেলছি। তাহলে মোহাম্মদুল্লাহ ভাই উনি হচ্ছে গণপরিষদের ডেপুটি ছিল, ওখানে ভাইস ক্যাপ্টেন ছিল ওখানে। এবং এরপরে যখন 73 সালে ইলেকশন হলো, 73 সালে যখন আমরা পার্লামেন্টের অধিবেশন বসানো শুরু করলাম, সেইখানে হচ্ছে আমাদের এই মাহমুদুল্লাহ ভাই হয়ে গেল কি স্পিকার। হ্যাঁ, ওকে। তো ওরা 10 এপ্রিল সবাই আসছে, অধিবেশনে বসছে, বসে কুশল বিনিময় করলো, যে বলো ভাই আপনারা অনেক মিসটেক করছি আপনাকে। ওদের সাথে সাথে এত উচ্চমার্গী আলোচনা না গিয়ে পরদিন 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে প্রদান করে 34 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। ওখানে ডক্টর কামাল হোসেন ছিল সভাপতি, উনি একজন, বাকি আরও 33 জন আছে। তাহলে মোট 34 জন মিলে একটা কমিটি করা হয়েছে, কী জন্য? সংবিধান প্রণয়ন করার জন্য। ওখানে একজন নারী সদস্য ছিল, ওনার নাম ছিল বেগম রাজিয়া বানু। তো এই সংবিধান প্রণয়ন কমিটি শুধুমাত্র এই 34 জন তো হবে না, এখানে একটা বিদেশি লাগবে, ফরেন কনসালটেন্ট লাগবে আমাদের, যেহেতু এটা একটা উচ্চমার্গী ব্যাপার স্যাপার। তো আমরা আই গাত্রীকে নিয়ে আসছি, উনি ছিল তোমার হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি। আই গাত্রীকে আনছে যে ভাই আসেন একটু হেল্প করেন আমাদের, আমরা একলা পাচ্ছি না, আমরা একটু ভালো একটা সংবিধান বানাই দেন আমাদেরকে। তো আই গাত্রী ভাই এসে আমাদেরকে হেল্প করছে উনি। তো সবাই মিলে ওরা অনেকগুলো মিটিং ফিটিং করছে, কইরা ওরা একটা রাফ খসড়া একটা সংবিধান বানাইছে। এই খসড়া সংবিধানটা কী হচ্ছে, সংবিধান ওরা সংসদে উত্থাপন করছে। যে কোনো সংবিধানের যে খসড়া বা যে কোনো আইনের যে খসড়া তাকে বলে বিল। আইনের খসড়া মানে রাফ আর কি, এটা হচ্ছে বিল। হ্যাঁ, এই বিলের উপর আলাপ আলোচনা চলে, তো সবাই আলাপ আলোচনা করলো, কোনটা রাখবে কোনটা ফালাই দিবে, অনেক আলাপ আলোচনা করে 4 নভেম্বর এটা সংবিধানটা পাশ হইল। তাইলে ওরা বেশ আলাপ আলোচনা চালায় 4 নভেম্বর এই খসড়া সংবিধানটা এটা পাশ হয়ে গেছে, গৃহীত হয়েছে। তো পাশ হইলো ওই দিন, তো সাথে সাথে তো আর তোমার হচ্ছে যে কার্যকর আর করা যায় না। ধরো তুমি বিয়ে করছো, এখন তুমি এঙ্গেজমেন্টের রিং পড়ায় আসছো, বা তোমার ধরো কাজী সাহেব বিয়ে পড়া দিছে, তো ওই দিন তো আর বিয়ে কনজামেট হয় না। বিয়ে কনজামেট তো আর একটু পরে মেয়েকে তুলে নিয়েছে, এরপর ওরা জামাই একসাথে থাকছে, তারপরে বিয়ে কনজামেট হয়েছে। তো ওই দিন পাশ হয়েছে, কনজামেট হতে সময় লাগছে আর কি। 16 ডিসেম্বর এই সংবিধানটা কার্যকর হয়েছে এবং ওই দিন গণপরিষদটা বিলুপ্ত হয়েছে। এবং 16 ডিসেম্বরের পর থেকে আমাদের পার্লামেন্টের নাম হয়ে গেল জাতীয় সংসদ। 16 ডিসেম্বরের আগ পর্যন্ত এটার নাম ছিল গণপরিষদ। এ হলো সংক্ষেপে সংবিধানের ইতিহাস। তো আমরা একটু এই সংবিধানটা জাস্ট আমি এক পলক একটু তোমাদের দেখা নিয়ে আসবো নাইস টু নো হিসেবে, যে দেখতে কেমন ছিল। এটা আমরা নাইস টু নো, তোমরা একটু জিনিসটা একটু দেখো, এটা ডিসপ্লে কেমন ছিল একটু তোমার হচ্ছে যে। তো দেখো এই চামড়ার তৈরি একটা সংবিধান, এই দেখো এই চামড়ার তৈরি, চামড়া দিয়ে বাধাই করা, দেখুন অলঙ্করণ আছে, ডিজাইন আছে, ডিজাইনগুলো কি একজন করছে। এই দেখো আমাদের সংবিধানে হাতে লেখা সংবিধান, দেখো এখানে কিছু আছে তোমার কী লেখা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, সূচিপত্র, প্রস্তাবনা, অনুচ্ছেদ, তারপরে এগুলো অনুচ্ছেদ 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো অনুচ্ছেদ। আর লেখা আছে প্রথম ভাগ প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ভাগ মানে চ্যাপ্টার। তাহলে কটা চ্যাপ্টার আছে দেখি, একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার,
তারপরে আমরা এখানের মধ্যে টোটাল আমাদের 11টা চ্যাপ্টার আছে। আচ্ছা, 11টা চ্যাপ্টার, ভাগ মানে চ্যাপ্টার, আর অনুচ্ছেদ মানে হচ্ছে এখানের মধ্যে এই যে আমাদের এইগুলো হলো অনুচ্ছেদ, যে 1 2 3 4 5 6, হ্যাঁ, তাইলে এগুলো চ্যাপ্টার, এটা অনুচ্ছেদ, এটা সেকশন 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো, হ্যাঁ। ওকে, তাহলে আমরা অনুচ্ছেদ বুঝলাম, আমাদের হচ্ছে যে আমরা চ্যাপ্টার বুঝে ফেললাম। ওকে, আবার আমরা হচ্ছে যে চতুর্থ ভাগ চ্যাপ্টার, চ্যাপ্টার আন্ডার আবার কিছু পরিচ্ছেদ দেখতে পাচ্ছি। এরকম পরিচ্ছেদ দেখি তো আমরা নির্বাহী বিভাগে 1টা 2টা 3টা 4টা 5টা পরিচ্ছেদ। ওকে, পঞ্চম ভাগে দেখলাম 1টা 2টা 3টা, মোট 8টা পরিচ্ছেদ হলো। ষষ্ঠ ভাগে 1টা 2টা 3টা, তো 11টা হইল পরিচ্ছেদ। সপ্তম ভাগের নাই, অষ্টম ভাগের নাই, তারপর নবম ভাগে আছে 1টা পরিচ্ছেদ 2টা পরিচ্ছেদ, তাহলে 11টা 2টা, মোট 13টা পরিচ্ছেদ হলো আমাদের। তো সংবিধান আমাদের চ্যাপ্টার আছে কয়টা? মোট 11টা চ্যাপ্টার। পরিচ্ছেদ কয়টা? মানে ভাগ, ভাগ হলো তোমার হচ্ছে যে 11টা, আর পরিচ্ছেদ হলো কয়টা? পরিচ্ছেদ হলো 13টা, টোটাল 13টা পরিচ্ছেদ আমরা দেখলাম। আচ্ছা, সেকশন কয়টা? মানে অনুচ্ছেদ কয়টা? 153টা, এই যে 153টা, এই যে 153টা এখানের মধ্যে এতগুলো অনুচ্ছেদ আছে। ওকে, তফসিল মানে হচ্ছে কোনো কিছুর বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী যেটা দিছে, তফসিলকে আমরা বলতে পারি তোমার হচ্ছে যে রেফারেন্স বা নোটস, হ্যাঁ। তবে এটাকে বলা হয় এখানের মধ্যে, এটা হলো শিডিউল। তো শিডিউলটা বললে আসলে লোকজন হচ্ছে বুঝে না। তফসিল মানে তুমি ভাবতে পারো এটা হচ্ছে নোটস বা টিকা, এরকম কিছু একটা, যে আমাদের আগের কোনো একটা অনুচ্ছেদ বিস্তারিত ব্যাখ্যা করার জন্য পরে এটাকে অ্যাড করে দেওয়া হয়েছে, এগুলো তফসিল। এ দেখে যে প্রস্তাবনা, আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে। দেশ আর অনেক কিছু আছে। আমরা শেষ দিকে চলে যাই, দেখি তো আমাদের এইখানে মোট কত পৃষ্ঠা আছে দেখি তো। আমরা এখানে আমাদের সংবিধানে আমাদের টোটাল হাতে লেখা সংবিধান যেটা ছিল 72 সালে, এখানে টোটাল আমাদের 93 পৃষ্ঠা ছিল, হ্যাঁ, সিগনেচার ছাড়া। কত? 93 পৃষ্ঠা আমাদের। আচ্ছা, এরপরে আমরা দেখি সিগনেচার সহ কত পেজ? 109 পেজ, সিগনেচার সহ 109 পেজ, 109। অঙ্গসজ্জা করছে হাশেম খান, লিপিকর মানে হাতে লিখছে AKM আব্দুর রৌফ, তত্ত্বাবধান মানে এই যে অঙ্গসজ্জাগুলো তত্ত্বাবধান করছে জয়নুল আবেদিন। আচ্ছা, আর আঁকছে হচ্ছে অঙ্গসজ্জা মানে পেজ সেট আপ, অঙ্গসজ্জা বাংলা হচ্ছে পেজ সেট আপ, না ইংলিশ হলো পেজ সেট আপ। মানে পেজ সেট আপ বলে আমরা একটু ভালো বুঝি, অঙ্গসজ্জা বলে একটু কম বুঝি। অঙ্কন হচ্ছে জনাবুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভি। চামড়ার কাজ করছে সৈয়দ শাহ আবু শফি। মুদ্রণ হচ্ছে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়, নকশিকাতা মুদ্রণ, ইস্টার্ন রিগাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা। আচ্ছা, এইটা আমরা তাহলে দেখে ফেললাম, হ্যাঁ, খুব সুন্দর একটা জিনিস। কপিরাইট, লেজিসলেটিভ অ্যান্ড সংসদ বিষয়ক বিভাগ। ওকে, তো সংবিধান লেখার পরে ভাষারূপ পর্যালোচনা করার জন্য যে এটা বাংলা ভাষারূপ ঠিকঠাক আছে কিনা, কোথাও ব্যাকরণগত ভুলটা আছে কিনা, ডক্টর আনিসুজ্জামানকে আহ্বায়ক এবং সৈয়দ আলী হাসান এবং মাজারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে একটা কমিটি গঠন করা হয়। সুরঞ্জিত সেনগুপ্ত উনি একমাত্র ব্যক্তি যিনি সংবিধানের বিলে বিরোধিতা করেছিলেন। আচ্ছা, তো আমরা 403 জনকে নিয়ে আসছি পার্লামেন্টে, তার মধ্যে সবাই কিন্তু স্বাক্ষর করে নাই। 4 জন স্বাক্ষর করে না, 399 জন স্বাক্ষর করছে, বাকি 4 জন স্বাক্ষর করে নাই। ওরা সংবিধানের কিছু জিনিসপত্রের সাথে তারা একমত হইতে পারে নাই বলে তারা সিগনেচার করে নাই। পরীক্ষা আসতে পারে নিচের কে হস্তলিখিত মূল সংবিধানের স্বাক্ষর করে নাই। এখানের মধ্যে যারা খুবই বিখ্যাত তার মধ্যে একজন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, খুবই বিখ্যাত। মানবেন্দ্র নারায়ণ লার্মা, ওনাকে চিনো, সন্তু লার্মার বড় ভাই, হ্যাঁ, তাহলে উনিও কিন্তু তোমার সিগনেচার করে নাই। এই দুজন বেশ বিখ্যাত। তাহলে আমরা বিখ্যাতদের মধ্যে আমরা একজন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত যিনি সিগনেচার করে নাই, আর একজন মানবেন্দ্র নারায়ণ লার্মা। সবার পরে স্বাক্ষর করছে সদরুদ্দিন আহমেদ। তো হাতে লেখা সংবিধানে মোট পাতা ছিল 93 পাতা, স্বাক্ষর সহ ছিল 109 পাতা। ওনাদের সংবিধানের কিছু অনুচ্ছেদের সাথে ওনারা একমত হতে পারে নাই, সেজন্য। তো হস্তলিখিত সংবিধান লিখছে কে? AKM আব্দুর রৌফ। যেহেতু 4 তারিখে আমাদের সংবিধানটা হচ্ছে যে পাশ হয়েছে, ওইটা হচ্ছে ওই জন্য ওইটা হলো সংবিধান দিবস। অনেকে প্রশ্ন করে যে ভাই কেন 16 ডিসেম্বর কেন না? 16 ডিসেম্বর থেকে তো কার্যকর হয়েছে। তো তখন আমি বলি যে তুমি ম্যারেজ অ্যানিভার্সারি কখন পালন করো?
যেদিন তুমি বিয়ে করছিলে সেই দিন, নাকি তোমরা হাজব্যান্ড ওয়াইফ যেদিন একসাথে থাকা শুরু করতো সেই দিন? কয় না, যেদিন বিয়ে করছিলাম ওই দিনে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। থাকছে তার অনেক পর থেকে, বিয়ে কনজাম হতে টাইম লাগছে একটু, 2 মাস সময় পরে আমরা উঠে নিয়ে আসছিলাম ওরে। হ্যাঁ, তো বিষয়টা এরকম, সংবিধান তোমার পাশ হয়েছে 4 নভেম্বর, তাহলে উঠে সংবিধান দিবস। হ্যাঁ, কার্যকর হয়েছে পরে 16 ডিসেম্বর থেকে, সেটাও ভিন্ন ব্যাপার। তো 16 ডিসেম্বরের সংবিধান দিবস হচ্ছে যেদিন সংবিধানটা পাশ হয়েছিল, 4 নভেম্বর। তো এটা অলঙ্করণের জন্য তোমরা একটু আগে দেখে আসছো যে পেজ সেটআপটা করেছে শিল্পী হাশেম খান, উনি সহযোগী হিসেবেও ছিল শিল্পাচার্য জয়নুলাবুদ্দিনের। আর আঁকা আঁকি এবং পেজ সেটআপ এগুলা পুরো কার্যক্রমটা সুন্দর করে সাজানোর জন্য যিনি প্রধান ছিলেন টিমের, ওনার নাম ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন, আমরা ওনাকে সবাই চিনি, তাই না? আর অঙ্কন করছে কারা কারা? জনাবুল ইসলাম, সমরজিৎ রায়চৌধুরী ও আবুল বারাক আলভি। খুব সুন্দর করে ওনারা পুরো সংবিধানটা ওরা অঙ্কন করছে। এই হচ্ছে সাতলিকার সংবিধান। তুমি দেখতে চাইলে তুমি এখন আমাদের জাতীয় জাদুঘরে গেলে দেখতে পাবা। চামড়া কাজ করে সৈয়দ শাহ আবু শফি শাহবাগে আমাদের জাতীয় জাদুঘরে গেলে তোমরা এখনও আমাদের মূল কপিটা তোমরা দেখতে পাবা। দেখছো ফারহানা, দেখছো, খুব ভালো। তো আমাদের সংবিধান এখানের মধ্যে প্রস্তাবনা 1টা, মূলনীতি 4টা, 7টা তফসিল আছে, চ্যাপ্টার হলো 11টা, অনুচ্ছেদ হচ্ছে 153টা, আর যেটা বলছিলাম পরিচ্ছেদ কয়টা? 13টা পরিচ্ছেদ আছে। এখন পর্যন্ত আমাদের সংবিধানের 17টা সংশোধনী আনা হয়েছে। আর আমরা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমরা মৌলিক অধিকারের ধারণাটা পাইছিলাম। তো আমাদের সংবিধানে মৌলিক অধিকারের টোটাল অনুচ্ছেদ হলো 22টা। তো 22টা অনুচ্ছেদে সবগুলোর মধ্যে মৌলিক অধিকার কথা বলা হয় নাই, তোমার টোটাল 18টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 22টা অনুচ্ছেদে 18টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এ হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। তাহলে প্রথমে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, এবং তার নিচে বাংলা অনুবাদটা লেখা আছে, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আচ্ছা, একটু আগে যে তোমরা 1972 সালের সংবিধানটা দেখছো, ওখানে কি বিসমিল্লাহির রহমানির রহিম দেখছিলা শুরুতে? ছিল কি ছিল না? একটু এখানে দেখলে তোমরা, ছিল কি ছিল না? ছিল না। তাইলে বিসমিল্লাহির রহমানির রহিম পরবর্তীতে অ্যাড করা হয়েছে। আমরা এগুলো সামনে দেখব যে তোমার অনেক কিছু পরে অ্যাড করেছে বিভিন্ন প্রকার সংশোধনের মাধ্যমে, এই জিনিসগুলো পরবর্তীতে অ্যাড করে নেওয়া হয়েছে। না, এটা হোসেন মোহাম্মদ এরশাদ না, বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাড করছে জিয়াউর রহমান। রাষ্ট্রধর্ম করছে তোমার হচ্ছে যে এরশাদ। তো আমাদের সংবিধানের প্রস্তাবনার মধ্যে 5টা অংশ আছে। আমরা 2টো অঙ্গীকার করছি। অঙ্গীকারগুলো হচ্ছে আমরা আমাদের মূলনীতিগুলো বাস্তবায়ন করব, গ্রহণ করব, এবং আমরা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। একটা ঘোষণা দিছি, সেটা হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে আমরা সংবিধানের প্রাধান্য আমরা অক্ষুণ্ণ রাখব। তো সংবিধান তুমি এটা পড়ার জন্য যে কাজটা করবা, আমাদের সিফাত কি ক্লাসে আসো নাকি? সিফাত, আজকে একটা ছেলে আমাদের গ্রুপে প্রশ্ন করছিলেন, একটা মেয়ে প্রশ্ন করছে, আমি জিকে কিছু বুঝি না, তো হচ্ছে যে কেমনে পড়তে পারে। সিফাত রিপ্লাই করছে, জিকে বোঝার কিছু নাই, মুখস্থ করে ফেলেন, প্র্যাকটিস করেন। হ্যাঁ, তো এই জিনিসটা অনেকেই মনে করে যে মুখস্থ করার কিছু নাই, যে একদিক থেকে পড়া শুরু করার, এটা তো গাদামি। একদিক থেকে শুরু করলে তোমার হচ্ছে মুখস্থ হবে না। একদিক থেকে শুরু করলে তো মুখস্থ করার জন্য একটা প্ল্যান করতে হয়, সে প্ল্যান করলে মুখস্থ করা যায়। কী প্ল্যান করতে হবে সে প্ল্যানটা শুনো। তুমি আগে সংবিধানের চ্যাপ্টারগুলোর নাম মুখস্থ করবা, প্রথমে চ্যাপ্টার। তাহলে চ্যাপ্টারগুলোর নাম মুখস্থ করার পরে মুখস্থ করবা যে কোন চ্যাপ্টার কত থেকে কত, কী লাভ হবে তুমি গেস করতে পারবা যে এটা তো মৌলিক অধিকার পড়ে, তো মৌলিক অধিকার তো 26 থেকে 47 পর্যন্ত আছে, তা নিশ্চয়ই 26 থেকে 47-এর ভিতরেই পড়ছে। ও আচ্ছা, এটা তো হচ্ছে যে রাষ্ট্রপতিকে নিয়ে, রাষ্ট্রপতি তো নির্বাহী বিভাগের আন্ডারে, তাইলে মনে হয় 48 থেকে এটা 64-এর ভিতরেও মনে পড়বে। এইভাবে তুমি গেস করতে পারবা। তার প্রথমে মুখস্থ করবা চ্যাপ্টারের নাম, তারপর মুখস্থ করবা ওই চ্যাপ্টারটা কত দিয়ে শুরু কত দিয়ে শেষ এটা। তাহলে চলো প্রথম চ্যাপ্টারের নাম আমরা মুখস্থ করি। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে যে আমাদের প্রজাতন্ত্র। হ্যাঁ, নাম ঠিক করছি আগে, নাম কী হবে, জাতীয় সঙ্গীত কী হবে, জাতীয় পতাকা কী হবে, এগুলো ঠিক করলাম আগে। প্রথমটা হলো প্রজাতন্ত্র, এটা 1 দিয়ে শুরু হয়েছে 7-এর খ পর্যন্ত। ওকে, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা 8 থেকে শুরু হয়েছে 25 দিয়ে শেষ। তাহলে প্রথমে তো আমরা আগে একটা প্রজাতন্ত্র বানালাম, নাম কী হবে, সীমানা কী হবে, পতাকা কী হবে, এগুলো ঠিকঠাক করলাম। এরপর আমরা রাষ্ট্রটা চালাবো, কিছু মূলনীতি লাগবে না, কিছু আমাদের তো এটা বেসিক কিছু ব্যাপার লাগবে যার ভিত্তিতে আমরা একটা দেশ চালাবো। হ্যাঁ, তাহলে দ্বিতীয় আমরা মূলনীতি ঠিক করলাম। এখন একটা রাষ্ট্রের জন্য অনেকগুলো উপাদান লাগে। হ্যাঁ, উপাদানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো জনগণ লাগবে। তো জনগণ যে লাগবে রাষ্ট্রের, তাকে তুমি কিছু মৌলিক অধিকার দিতে হবে আগে, রাইট?
তা আগে ওকে কিছু মৌলিক অধিকারটা দিয়ে দাও। তা তৃতীয় চ্যাপ্টারে এসে আমরা ওদেরকে মৌলিক অধিকার দিব। মৌলিক অধিকার দেওয়ার পরে তারপর ওদেরকে তুমি শাসন করো। মৌলিক অধিকারটা আগে দাও, তারপরে তুমি ওদেরকে শাসন করো। সেজন্য চতুর্থ ভাগ হলো শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ। শাসন বিভাগের অপর নাম হচ্ছে নির্বাহী বিভাগ। আচ্ছা, এখন তুমি শাসন যে করবো, শাসন করার জন্য তোমার আইন লাগবে। আইন কই পাবা? তাহলে আসো, আমরা আইন পাবো পার্লামেন্ট থেকে, এই জন্য আমরা আইনসভা লাগবে। তাহলে পঞ্চম চ্যাপ্টার হচ্ছে আমাদের আইনসভা, আইন লাগবে। আইন যদি কেউ ভঙ্গ করে তাহলে বিচার করা লাগবে। ষষ্ঠ হচ্ছে বিচার বিভাগ। এখন তুমি যে এখানের মধ্যে যে তোমার শাসন করবা, আইন লাগবে, আইন ভঙ্গ করলে বিচার লাগবে, তো তুমি শাসন বিভাগ কোত্থেকে পাইবে, আইনসভা কোত্থেকে পাইবে? তোমাদের ইলেকশন করা লাগবে। তাহলে ইলেকশন করলাম সপ্তম ভাগে। ইলেকশন করবা, তুমি টাকা পয়সা লাগবে, ওরা দেশে উন্নয়ন করবে, টাকা পয়সা লাগবে। টাকা পয়সা তো ওরা নয়শো করে কিনা আল্লাহ জানে, এগুলো হিসেব নিকাশ করা লাগবে। তাহলে মহা হিসেব নিরীক্ষক, এটা হচ্ছে অষ্টম চ্যাপ্টার। এখন তুমি ভাই এখানে দেশ শাসনও করলা, পার্লামেন্টও বানাইলা, আইন ভঙ্গ করলে বিচারও করলা, ইলেকশনও করলা, আবার টাকা টুকুর হিসেব নিকাশও রাখলা। অষ্টম চ্যাপ্টারে যায় তুমি চাকরি বাকরি করবে কে? চাকরি বাকরি করার জন্য দেশের কর্ম বিভাগ লাগবে। তো 9 নম্বর দেশের কর্ম বিভাগ। সব ডান এখন। তো এখন এতক্ষণ তুমি যা যা বললা এর মধ্যে কিছু ভুল টুল হইতে পারে, তো সেগুলো আবার সংশোধন করতে হবে তোমাকে, বা নতুন কিছু অ্যাড করা লাগতে পারে। তুমি তার সংবিধান সংশোধনের জন্য তুমি একটা অনুচ্ছেদ রাখলা। এরপরে তুমি এতক্ষণ অনেক কিছু থাকতে পারো যে তুমি আসলে ওখানে চ্যাপ্টার ভিতরে ঢুকাতে পারো নাই, হ্যাঁ, পরে তোমার মনে আসছে, এই জন্য তুমি রাখলা বিবিধ। এটা হলো 11 চ্যাপ্টার। তাহলে এইভাবে তুমি 11টা চ্যাপ্টারের নাম প্রথমে মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, অনেকে অনেক প্রকারের মুখস্থ করে, তুমি ভাই তোমার যেমনি সামনে মুখস্থ করো। আমাদের সবার ব্রেনের মুখস্থ করার সিস্টেমটা কিন্তু সেম না, বা আমাদের ব্রেনে হচ্ছে যে ব্লকিং সিস্টেমও সেম না। হ্যাঁ, যেন আমরা ফোন নাম্বার মুখস্থ করতে যাই, আমি ফোন নাম্বার সবসময় 3 ব্লকে মুখস্থ করি, 3 ডিজিটে বলি। আমি সবসময় বলি আমার ফোন নাম্বার হচ্ছে 07115 118 405। হ্যাঁ, আমি 3টা ডিজিট দিয়ে আমি ফোন নাম্বার মুখস্থ করি। কেউ আবার হচ্ছে 2টা ডিজিট দিয়ে মুখস্থ করে 11 84 05। হ্যাঁ, এরকমভাবে মুখস্থ করে। একজনই মুখস্থ করে, সিস্টেম এক রকমের, তুমি যেমন পারো এমনি মুখস্থ করো। কেউ এখানে প্রথম অক্ষর দিয়ে মুখস্থ করে, যে প্র রা মৌ নি, এভাবে মুখস্থ করে কেউ প্রথম অক্ষর দিয়ে। হ্যাঁ, আর আবার ছন্দবন্ধ বাজারে যেমন সামনে মুখস্থ করো, বাট তোমাকে মুখস্থ করতে হবে। কে একটা ছন্দ বলছিল একদিন, আমি ভুলে গেছি এখন। কে একটা ছন্দ জানিছিল যে গুগল করলে বাবা সংবিধানের চ্যাপ্টারগুলো মুখস্থ করার ছন্দ, তোমার গার্লফ্রেন্ড করলে মনে থাকে। ওকে, ঠিক আছে, তোমার গার্লফ্রেন্ডকে বলবে যে আমাকে সবসময় তুমি সংবিধানের অনুচ্ছেদগুলো লেগে মেসেজ দিও। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই তোমাদেরকে। হঠাৎ করে তোমার সংবিধান যদি লাগে, একটু দেখা লাগবে হঠাৎ করে একটা অনুচ্ছেদ, তুমি কই পাবা? ইনস্ট্যান্টলি কই পাবা? তুমি ইনস্ট্যান্টলি তুমি সংবিধান লেগে সার্চ দিলে তুমি আমাদের আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট পেয়ে যাবা, সেখানে সংবিধানটা ইনস্ট্যান্ট তুমি দেখতে পাবা। তাহলে দেখো, তোমার যদি কোনো অনুচ্ছেদ দেখতে হয় তাহলে তুমি এখান থেকে দেখে নিতে পারবা। এখন একটা বিষয় খেয়াল করো, দেখো 1 নম্বর প্রজাতন্ত্র। এখানের মধ্যে তুমি কিরে নেট এত স্লোগান আমার এখানে, এই দেখো 1 নম্বর কী আছে ভিতরে পড়তে পারবা তুমি। একটা বিষয় খেয়াল করো, আমি তোমার 4 নাম্বারটা একটু ওপেন করে দেখাই। বিষয় খেয়াল করো, হ্যাঁ, প্ররামণি আবিনী মহাকর্ম সংবিধান সংশোধন করি বিবিধ। আচ্ছা, শতাব্দী একটা ছন্দ বলছে, ঠিক আছে, তুমি একটা পোস্ট লেগে আমাদের গ্রুপে দিয়ে দিও, তাহলে সবাই তোমার জন্য দোয়া করে দিবে, তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আচ্ছা, দেখো আমার হচ্ছে যে এই একটা বিষয় খেয়াল করো, যারা পয়েন্ট বোঝো না, দেখো তাহলে 4 নাম্বার অনুচ্ছেদের আন্ডারে 1, 4.1, 4.2, 4.3, 4.4, 4.1 মানে হচ্ছে 4-এর আন্ডার এসে। ওকে, এবার দেখো 4-এর ক, এটা কি 4-এর আন্ডারে নাকি এটা আলাদা একটা অনুচ্ছেদ নতুন অ্যাড করা হয়েছে? কী মনে হয়, দেখে কী মনে হয়? 4-এর ক বলছে, এটা আলাদা নতুন করে অ্যাড করা হয়েছে। তাহলে ক খগুলো পরে অ্যাড করা হয়েছে, তাহলে 4-এর ক পরে অ্যাড করা হয়েছে, জাতি পিতার প্রতিকৃতির পরে অ্যাড করা হয়েছে। 7-এর ক খ এটা অ্যাড করা হয়েছে, এগুলো অ্যাড করা হয়েছে। তাহলে ক খ মানে পরে অ্যাড করা হয়েছে। এদেরকে 18-এর ক এটা পরে অ্যাড করা হয়েছে, 23-এর ক এটা পরে অ্যাড করা হয়েছে। তাহলে ক খ মানে এটা পরে এই যে 47-এর ক এটা পরে অ্যাড করা হয়েছে। ওকে, ক খ মানে পরে অ্যাড করা হয়েছে, ক্লিয়ার? এই যে দেখো তোমার 4-এর ক, জাতির পিতার প্রতিকৃতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওনার প্রতিকৃতি সবগুলো সরকারি অফিসে রাখতে হবে, এটা পরে অ্যাড করা হয়েছে, যেন 4-এর ক এটা 4-এর আন্ডারে না, এটা নতুন আলাদা একটা অনুচ্ছেদ। 7-এর ক, সংবিধান বাতিল স্থগিতকরণ অপরাধ, এটা পরে অ্যাড করা হয়েছে। তাহলে ক খ মানে পরে অ্যাড করা হয়েছে, নতুন, এগুলো ইন্ডিভিজুয়াল অনুচ্ছেদ। কিন্তু পয়েন্টগুলো ইন্ডিভিজুয়াল অনুচ্ছেদ না, যেমন 4.1, 4.2 এটা 4-এর আন্ডারে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এই ক খ বুঝে গেছো এবং ওই পয়েন্টগুলো বুঝে গেছো। তাহলে আমরা প্রথম চ্যাপ্টারে চলে গেলাম। তো এখন
সংবিধান এখানে অনুচ্ছেদগুলো মুখস্থ করবে কীভাবে, এটা এক একজনের টেকনিক এক এক রকমের, কেউ ছন্দ দিয়ে মুখস্থ করে, কেউ ছন্দ ছাড়া মুখস্থ করে। আমি নিজে ছন্দ খুব একটা মনে থাকে না, কিন্তু এরপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ছন্দ ইউজ করতেছি। তবে সেগুলো আমি একটা বই থেকে নিয়েছি, বইয়ের নাম হলো ছন্দে ছন্দে সংবিধান। তোমরা বইটা কিনে নিতে পারো, 70-80 টাকা নিবে, রকমারিতে পাওয়া যায়। ছন্দে ছন্দে সংবিধান, মোহাম্মদ আসাদুজ্জামান, 60 থেকে 70 টাকা, 80 টাকা এরকম তোমার হচ্ছে যে নিবে। না, এখন 153টা আছে অনুচ্ছেদ, তোমার হচ্ছে যে এখন 153টা। তো তোমার হচ্ছে ছন্দে ছন্দে সংবিধান, তুমি হচ্ছে যে এই বইটা কিনে নিতে পারো। বইটা কিনে নিলে তখন সেখানে তুমি হচ্ছে যে এই ছন্দগুলো সেখান থেকে পেয়ে যাবা। তবে পরীক্ষার জন্য সবগুলো তোমাকে মুখস্থ করতে হবে না। তুমি যেটা করবা সেটা হচ্ছে আমি ক্লাসে যেগুলো পড়াই এগুলোই তুমি পরীক্ষার জন্য মুখস্থ করবা। ভাই ওইটা কি লাগবে না, এই প্রশ্নটা করার কোনো প্রয়োজন নেই, আমি লিখি না মানে লাগবে না সেটা। তো আসো আমার সাথে সাথে একসাথে পড়ো। হ্যাঁ, তোমরা ছোটোবেলায় মক্তব্য পড়ছো? ছোটোবেলায় মক্তব্য পড়ছো কি না? মক্তব্য দেখো না, হুজুরের সবক দেয় একটা, আলিফ বে তে সে, তারপর আমরা ডুলু ডেলে পড়ি না? হ্যাঁ, আমার সাথে পড়ো। তাহলে আমার সাথে পড়ো, সবাই আমার সাথে সাথে পড়ো। মাইক্রোফোন অন করার দরকার নেই, মাইক্রোফোন অন ছাড়াই পড়ো, জোরে জোরে পড়ো। প্রজার সীমানা রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজনাগরিক বাঙালি। 3বার পড়ো। প্রজার সীমানার রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজনাগরিক বাঙালি। পড়লা তো? এবার মিলাও। প্রজার সীমানার রাষ্ট্রধর্ম 1, 2, 2 এর ক, ভাষা সঙ্গীত প্রতিকৃতি 3, 4, 4 এর ক, রাজনাগরিক বাঙালি 5, 6, 6 এর 2। হ্যাঁ, ওকে, পড়া শেষ। 500 বেরোটা পড়বা। এখন আসো, প্রজা সীমানা রাষ্ট্রধর্ম 1, 2, 2 এর ক, প্রজা মানে প্রজাতন্ত্র, 2 মানে সীমানা, 2 এর ক মানে রাষ্ট্রধর্ম। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের দেশের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্র। 2 নম্বর আমাদের সীমানা, সীমানা হচ্ছে 26 তারিখে আমরা স্বাধীনতা ঘোষণা করার সময় আমাদের পূর্ব পাকিস্তান যা ছিল ওইটা আমাদের সীমানা হবে, এবং এর পরবর্তীতে যদি নতুন কোনো এলাকায় অ্যাড হয় সেটা আমাদের সীমানাভুক্ত হতে পারবে। 2 নম্বর হলো সীমানা। 2 এর ক হচ্ছে রাষ্ট্রধর্ম। তাহলে এই ক মানে কি? এটা পরবর্তীতে অ্যাড হয়েছে, এটা পরবর্তীতে এটা এরশাদ সরকারের আমলে সংশোধনের মাধ্যমে এটা অ্যাড হয়, 8ম সংশোধনের মাধ্যমে এটা অ্যাড হয়েছে। তাহলে প্রজাতন্ত্র রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। তাহলে এটা হচ্ছে 2 এর ক। ভাষা সঙ্গীত প্রতিকৃতি 3, 4, 4 এর ক। তাহলে 3 নম্বর হচ্ছে রাষ্ট্র ভাষা, 4 নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত, তার সাথে পতাকা ও প্রতীক। তাহলে 4.1 জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা 10 চরণ। 4.2 আমাদের জাতীয় পতাকা। 4.3 আমাদের জাতীয় প্রতীক। তাহলে 4.1 জাতীয় সঙ্গীত, 4.2 জাতীয় পতাকা, 4.3 আমাদের জাতীয় প্রতীক। এমনি লেখা হয় 4 ব্র্যাকেটে 1, 4 ব্র্যাকেটে 2, 4 ব্র্যাকেটে 3। হ্যাঁ, এইভাবে। ওকে, তাহলে আমাদের কী ছিল? ভাষা সঙ্গীত প্রতিকৃতি। 3 ছিল ভাষা, 4 ছিল সঙ্গীত, আর 4 ছিল 4 এর ক ছিল প্রতিকৃতি। কার প্রতিকৃতি? জাতির পিতার প্রতিকৃতি। কোথায় রাখা হবে? সরকারি যত অফিস আছে সবগুলো অফিসে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা-সরকারি প্রতিষ্ঠান, সব জায়গায়, এবং আমাদের দূতাবাসগুলোর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাখতে হবে। রাজনাগরিক বাঙালি, তাহলে রাজ হচ্ছে রাজধানী, 6 হচ্ছে নাগরিকত্ব, আর 6.2 হচ্ছে আমরা জাতি হিসেবে বাঙালি। একদিন স্পেসিফিক্যালি আসবে জাতি হিসেবে বাঙালি কত নাম্বার, তাহলে 6.2। তাহলে 5 হচ্ছে রাজধানী হবে আমাদের ঢাকা। তাহলে নোয়াখালী আলাদা যদি শত চেষ্টা করলো কিন্তু রাজধানী বানাতে পারবে না, যদি ওবায়দুল কাদেরের বাড়ি যেহেতু যদিও নোয়াখালী, কিন্তু এরপরেও কিন্তু এটা বানানো যাবে না, কারণ সংবিধানে নিষেধ আছে। নোয়াখালী চাইলেও এটা রাজধানী হতে পারবে না, ঢাকা হবে রাজধানী। তবে তুমি ঢাকার ভিতরে ঢুকতে পারবে চাইলে, যেমন ধরো কেরানীগঞ্জের লোকজন কইতেছে ওরা নাকি ঢাকা এখন থেকে, ওরা নাকি ঢাকার ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, তবে এই আইনের দ্বারা সীমানা নির্ধারণ করা হবে, কে কে ঢাকার ভিতরে ঢুকতে পারবে, আইনের দ্বারা সীমানা নির্ধারণ করা আছে। 6 নম্বর হচ্ছে নাগরিকত্ব, সেটা হচ্ছে আমাদের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত হবে। 6.2 বলছে আমরা জাতি হিসেবে হবে বাঙালি, নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। আচ্ছা, বাংলাদেশ রাষ্ট্রে বসবাসরত সকল নাগরিকগণ কি বাঙালি? বাংলাদেশ রাষ্ট্রে বসবাসরত সকল নাগরিকগণ কি বাঙালি? বাংলাদেশ রাষ্ট্রে বসবাসরত সকল নাগরিকগণ বাঙালি না, সবাই বাংলাদেশি, কিন্তু সবাই বাঙালি না। কেন? কারণ বাংলাদেশে এখানে পাহাড়ি জনগোষ্ঠী যারা, আদিবাসী জনগোষ্ঠী যারা, তারা তো তাদের নিজেদের জাতি, কেউ চাকমা, কেউ মারমা, হ্যাঁ, কেউ গারো, কেউ খাসি, হ্যাঁ, তাহলে তারা সবাই কিন্তু বাঙালি না। তুমি চাপা দিলে হবে না, সবাই বাঙালি না এখানে। 7 নম্বর হচ্ছে সংবিধানের প্রাধান্য, এই ছন্দের ভিতরে ঢুকায় নাই। তার সংবিধানের প্রাধান্য কি জিনিস? যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হবে জনগণ, এবং অন্য কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সেই আইনটা বাদ হবে। সংবিধান হচ্ছে সবার উপরের আইন, সংবিধানের উপরে কোনো আইন নাই। এই হয়ে গেলে 7টা শেষ। হ্যাঁ,
এর মধ্যে থেকে কেউ এখন পর্যন্ত কেউ প্রশ্ন করে নাই যে ভাই যদি কখনো সরকার যদি চেঞ্জ হয় কখনো সামনে, জাতির পিতার প্রতিকৃতি 4 ক বা এটা যদি তারা পাল্টা দিতে পারবে না তারা, তাহলে একটা হয় সমস্যার ব্যাপার, এটা পাল্টাতে পারবে না তারা। এটা যাতে কেউ না করতে পারে, এটা যদি কেউ না করতে পারে সেই জন্য নতুন কিছু অনুচ্ছেদ অ্যাড করে দেয় সংবিধানে। কি অ্যাড করা হয়েছে? হ্যাঁ, আমরা সেটা দেখব। 7 নম্বর বলছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। আচ্ছা, তাইলে আমরা যাতে করে 1 থেকে 7 পর্যন্ত এই জিনিসগুলো যে পড়লাম, এগুলো চাইলে কেউ চেঞ্জ করতে পারবে না। এগুলো না, মৌলিক অধিকারের অনেক অনুচ্ছেদ চাইলে কেউ চেঞ্জ করতে পারবে না। 2 নম্বর যেটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এগুলো চেঞ্জ করতে পারবে না। দেখো কি লেখা, সংবিধানের কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করার ষড়যন্ত্র যদি করে কেউ, স্থগিত করলে তো তোমার হচ্ছে যে শাস্তি হবে, ষড়যন্ত্র যদি করে তাহলে সর্বোচ্চ দণ্ড মানে কি? মৃত্যুদণ্ড, সর্বোচ্চ দণ্ড একদম, অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। তাহলে এটা চেষ্টা করা যাবে না এটা কোনোভাবে। তো সংবিধান বাতিল বা স্থগিতকরণ যদি কেউ করতে চাই তাহলে এটা অপরাধ, 7 ক। ওকে, এখন আসো সংবিধান সংশোধন করার জন্য আমাদের 142 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এখন বলছে 142 নম্বরে যাই থাকবে থাকুক না কেন, প্রথম ভাগের কোনো অনুচ্ছেদ চেঞ্জ করা যাবে না, প্রথম ভাগের কোনো অনুচ্ছেদ চেঞ্জ করা যাবে না, দ্বিতীয় ভাগের কোনো অনুচ্ছেদ চেঞ্জ করা যাবে না, এবং তৃতীয় ভাগের এখানের মধ্যে শুধুমাত্র জরুরি কিছু বিধান, নবম ক ভাগ মানে হচ্ছে জরুরি কিছু আইন কানুন করা রাখা আছে, সেটার বিধানাবলীর সাপেক্ষে আমরা তৃতীয় ভাগের কোনো অনুচ্ছেদ আমরা চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তাইলে আমাদের সংবিধানের মধ্যে একটা আইনি প্রোটেকশন দেওয়া হয়েছে, সে কেউ যদি চায় সংবিধান কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল করবে, এটা করতে পারবে না, করলে তার শাস্তি হবে। আর সংশোধন কী কী করা যাবে সেটা বলা আছে। প্রথম ভাগের কোনো কিছু সংশোধন করা যাবে না, দ্বিতীয় ভাগের কোনো কিছু সংশোধন করা যাবে না। হ্যাঁ, তারপরে তৃতীয় ভাগের এখানে কিছুটা তোমার নবম ক ভাগে দেখতে হবে, সেখানের সাথে ওইটার বিধানাবলী যে বলছে সেইটা চিন্তা ভাবনা করে আমাদের তৃতীয় ভাগের মৌলিক অধিকার এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। ফর্ম ফিল আপের সময় সব জায়গাতে বাঙালি না লিখে, কারণ আমরা সবাই জাতীয়তা বাংলাদেশি, তো এটা পড়ালাম তোর ভাই। এই যে আমরা বাংলাদেশি না, জাতীয়তা মানে কি? আমাদের হচ্ছে সিটিজেনশিপ, আমরা বাংলাদেশি সিটিজেন সবাই, আমরা সিটিজেন হচ্ছে যে আমরা সবাই হচ্ছে বাংলাদেশি। কিন্তু যেগুলো এথনিসিটি যদি বলো, আমরা এথনিসিটি হচ্ছে আমরা সবাই বাঙালি না, এথনিসিটি হচ্ছে আমরা কেউ বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা, কেউ হচ্ছে খাসি, এরকম, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা 7 খ পর্যন্ত পড়ে ফেললাম। জাতিপিতার প্রতিকৃতি প্রদর্শন কোন অনুচ্ছেদ বলো তো একটু? বিদেশ থেকে যে প্রেমের টানে যে আসে তাদের বাচ্চা কী হবে? তাদের বাচ্চা হচ্ছে বাংলাদেশি হবে, 4 ক, রাইট। সংবিধান বাতিল স্থগিতকরণ অপরাধ কত নাম্বার? বাতিল স্থগিতকরণ অপরাধ এটা হচ্ছে 7 ক, 7 ক। আচ্ছা, আমরা প্রথম অনুচ্ছেদ থেকে কিছু এক্সট্রা জিনিস পড়ি। জাতীয় সঙ্গীত কত নম্বর অনুচ্ছেদ? 4.1। সঙ্গীত ছিল 4.1। তাহলে আমার জাতীয় সঙ্গীত কী হবে? আমার সোনার বাংলার 10 লাইন। এটা রচনার প্রেক্ষাপট হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ, আর প্রথম প্রকাশিত হয় 1905 সালে। বঙ্গদর্শন পত্রিকায় প্রথম আমার সোনার বাংলা এই গানটা প্রকাশিত হয়। এটা আমরা পড়াছিলাম ইতিহাসের মধ্যে। 3রা মার্চ 1971 সালে স্বাধীনতার ইশতেহার যখন ঘোষণা করা হয়, তখন আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। তবে ঘোষণা করলে তো হবে না, আমরা সার্বভৌম হয়েছি, স্বাধীন হয়েছি, তারপর হচ্ছে আমরা সংবিধান প্রণয়ন করছি, সংবিধান কার্যকর হয়েছে 16 ডিসেম্বর। তাহলে 16 ডিসেম্বর 1972 সাল থেকে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম 4 লাইন। তবে এই গানটা অরিজিনাল আমার সোনার বাংলা গানটার লাইন হচ্ছে 25। তাহলে 25 লাইন কেন করা হলো না জাতীয় সঙ্গীত? 25 লাইন পুরোটা কেন করা হলো না? কারণ ওরা জানে 25 লাইন যদি তোমার হচ্ছে পুরোটা করে, তোমরা অ্যাসেম্বলিতে যে বাংলা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যাবা, সেই জন্য। পরে দেখা যাবে তুমি অ্যাসেম্বলির মধ্যে মাথা ঘুরে পড়ে গেছো, তাহলে তোমাদেরকে নিস্তার দিছে, এই জন্য 10 লাইন তোমার জাতীয় সঙ্গীত করা নাই। আচ্ছা, রাষ্ট্র অনুষ্ঠানে 10 লাইন বাজানো হয় না, প্রথম 4 লাইন বাজানো হয়। এবার একটা দুঃখের কথা বলি, সেটা হচ্ছে বোধ পোলাপান সহজ কোশ্চেন ভুল করে। পচা শামুকে পাকাটে যায় কেমনে? প্রশ্ন আসলো রাষ্ট্রীয় অনুষ্ঠানে কত লাইন বাজানো হয়? 4 লাইন, 10 লাইন, 25 লাইন এরকম দেওয়া হলো। সুন্দর মতো অনেকে 10 লাইন দেখা দেয়। আমার যদি বলা হয় আমার সোনার বাংলার প্রথম কয় লাইন জাতীয় সঙ্গীত, দেখা যায় কেউ এমন হতে পারে 4 লাইন দেখা দিচ্ছে, হতে পারে অতি আবেগে। এরকম অনেকে এরকম ভুল করছে, আমার কাছে বলছে এরকম ভুলও হয় ভাই। 4 লাইন বাজায় যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে।
সিনেমা হলে যাও না কোনো দিন? তাহসিন সিনেমা হলে কয়লান বাজায়? সিনেমা হলে শুরুতে কয়লান বাজায়? সিনেমা শুরু হওয়ার শুরুতে কয়লান বাজায়? 4 লাইন বাজায়, পুরোটাতে বাজায় না, পুরোটা বাজায় 4 লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে, রাইট। আচ্ছা, আর আমার শোনা বাংলা এই গানটা গীত বিতান কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। জাতীয় সঙ্গীতের সুরটা মৌলিক সুর না, এটা হচ্ছে গগন হরকারের আমি কোথায় পাবো তারে, এই গানটার সুর অবলম্বনে এই গানটা সুর করা হয়েছে। জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করছেন সৈয়দ আলী হাসান। আচ্ছা, জাতীয় পতাকা, আমাদের পতাকাটা ছিল আগে এরকম মানচিত্র খচিত পতাকা, এটা ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। তোরা চিন্তা করলে এরকম মানচিত্র খচিত তোমরা আঁকতে থাকতে সমস্যা হবে, তোমরা আঁকতে তোমার আব্বা মা ছোটোবেলায় পতাকা আঁকতে দিছে, তো তোমরা উল্টোপাল্টা আঁকতে যায় মার খেবা পরে, তো তোমাদের মার থেকে বাঁচানোর জন্য ওই পতাকাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, দিয়া এই নতুন ডিজাইন করছে তোমাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে পটুয়া কামরুল হাসান, উনি হচ্ছেন বর্তমান পতাকার ডিজাইনার। নাহলে মা বাবার হাতে মার খেয়ে যাবে, তুই একটা পতাকা আঁকতে পারছ না বেটা বেয়াদব। এই পতাকার মাপ হচ্ছে 10/6 বা 5/3, তার মানে 10 ফিট যদি তোমার যদি এটা যদি দৈর্ঘ্য 10 ফিট হলে এটা প্রস্থ হবে তোমার 6 ফিট, অথবা এইভাবে 5 ফিট হলে এভাবে হবে 3 ফিট। 2রা মার্চ হচ্ছে জাতীয় পতাকা দিবস, 2রা মার্চ জাতীয় পতাকা দিবস। আর পতাকা উত্তোলন দিবস কয় তারিখে? উত্তোলন দিবস হচ্ছে 23 মার্চ, কারণ এই দিন বঙ্গবন্ধু ওনার ধানমন্ডি 32 নম্বর বাড়িতে পতাকা উড়াইছে এবং পুরো দেশে পতাকা উড়ানো হয়েছে। 23 মার্চ পতাকা উত্তোলন দিবস, কিন্তু পতাকা দিবস হচ্ছে 2রা মার্চ। কেন 2রা মার্চ? কারণ এই দিন ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে আসম আব্দুর রব উনি প্রথম পতাকা উত্তোলন করেন, উনি তখন ডাকসুর ভিপি ছিলেন। তো পতাকা যদি কেউ অবমাননা করে তাহলে তার সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, 10,000 টাকা তার অর্থদণ্ড হতে পারে। প্রথম পতাকা উত্তোলন করছে আসম আব্দুর রব, কখন? 1971 সালে 2রা মার্চ ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের ব্যালকনিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার নিজ হাতে প্রথম পতাকা উত্তোলন করেন 23 মার্চ 1971 সালে ওনার নিজ বাড়িতে, এবং ওদিন সারা দেশে পতাকা উত্তোলন করা হয়। এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, ডিজাইনার কামরুল হাসান। তো জাতীয় প্রতীকের মধ্যে দেখো এখানে আমাদের একটা শাপলা আছে, উপর দিকে 4টা স্টার আছে, মাঝখানে 3টা পাট পাতা আছে, 2 দিকে 2 ধানের শীষ আছে এবং 5টা ঢেউ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা ঢেউ আছে। তো একটা শাপলা, 2টা ধানের শীষ, 3টা পাট পাতা এবং 4টা তারকা আছে। 4টা তারকা মানে সংবিধানের 4টা মূলনীতি। শাপলা ফুলের নিচে 5টা ঢেউ আছে। জাতীয় পতাকা জাতীয় প্রতীক ব্যবহার করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, এই দুজন এটা ব্যবহার করতে পারে। এটা মনোগ্রাম, মনোগ্রাম মানে সিল, সিল থাকে না আমাদের, দেখো সরকারি যে তোমার যে প্যাড আছে, প্যাডের উপরে দেখবে এরকম একটা সিলের মতো থাকে, সরকারি যে প্যাডগুলো থাকে, এগুলো মনোগ্রাম। এই মনোগ্রামের ডিজাইনার হচ্ছে AN সাহা অথবা NN সাহা, আর ওনার পুরো নাম হচ্ছে নিত্যানন্দ সাহা। AN সাহা বা NN সাহা, আর পুরো নাম হচ্ছে নিত্যানন্দ সাহা, উনি হচ্ছেন রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার। আমাদের যে মনোগ্রাম, সেখানে লাল রঙের একটা বৃত্ত, মাঝখানে সোনালী রঙের মানচিত্র, উপরে নিচে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা সরকার, 2 পাশে 2টা করে 4টা স্টার আছে। তারপরে তোমার হচ্ছে যে গোল্ডেন কালারের এখানে ম্যাপ এবং লাল একটা গোল্লা আছে। এটা সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র, বিজ্ঞপ্তিতে হয়। অনেক বিশেষ ক্যাডার তাদের তোমার হচ্ছে যে ভিজিটিং কার্ডে ব্যবহার করে, কিন্তু এটা ইউজ করাটা ঠিক না, কারণ এটা ভিজিটিং কার্ডে ব্যবহার করার জন্য দেওয়া হয়নি। তবে ভিজিটিং কার্ড ব্যবহার করলে একটা ভাব আসে যে ওদের বিশেষ কার্ড, এটা মানুষ বুঝতে পারে এবং একটা ভাব আসে, এবং ভাবের জন্য অনেকে এটা ব্যবহার করে। আমাদের সংবিধানে টোটাল তোমার হচ্ছে যে মুজিব কথাটা ব্যবহার করা হয়েছে আমাদের টোটাল 5 বার। হ্যাঁ, এই হলো প্রথম চ্যাপ্টার। আমি একটু 1 মিনিট একটু রিভিউ করে আসবো। তাহলে প্রথম অধ্যায় পড়ছিলাম আমরা 1 থেকে 7 খ পর্যন্ত। এক ছিল আমাদের আমরা পড়ছিলাম প্রজা সীমানা রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজনাগরিক বাঙালি। তার মধ্যে এটা ছিল প্রজাতন্ত্র, রাষ্ট্রীয় সীমানা, রাষ্ট্রধর্ম, তারপরে এটা রাষ্ট্রভাষা, এটা 4.1 ছিল জাতীয় সঙ্গীত, 4.2 হলো পতাকা, 4.3 হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। এই জাতীয় পিতার প্রতিকৃতি 4-এর ক, এটা হলো রাজধানী ঢাকা, এটা হচ্ছে আমাদের নাগরিকত্বের জন্য। আর 6 নম্বরের 6-2 স্পেসিফিক্যালি এটা হচ্ছে আমরা জাতি হিসেবে হচ্ছে আমরা বাঙালি, নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি, আর বাংলাদেশে বসবাসরত সব মানুষ কিন্তু বাঙালি না। আর 7 নম্বর ছিল আমাদের সংবিধানের প্রাধান্য, তার মধ্যে এখানে আমার দুষ্ট লোক যাতে সংবিধান চেঞ্জ করতে না পারে সেই জন্য আমরা 7-এর ক অ্যাড করছি, সংবিধান বাতিল স্থগিতকরণ, এগুলো অপরাধ, এগুলো করলে মার হবে, আওয়াজ হবে না। আর 7-এর ঘ হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক বিধানাবলী, যেগুলো 1 নম্বর চেঞ্জ করা যাবে না, 1 নম্বর চ্যাপ্টার চেঞ্জ করা যাবে না, 2 নম্বর চ্যাপ্টার চেঞ্জ করা যাবে না, 3 নম্বর চ্যাপ্টারের বিধানাবলী চেঞ্জ করার জন্য ওই 9ম চ্যাপ্টারের বিধানগুলি দেখতে হবে, এবং বিধানাবলীর সাপেক্ষে আমরা এখানে সকল অনুচ্ছেদ আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা দেখলাম যে 7-এর ক এবং খ পরে অ্যাড করা হয়েছে, এবং এর মাধ্যমে সংবিধানকে আমরা এটাকে টেম্পারিং করার হাত থেকে প্রোটেকশন দেওয়া হয়েছে। আমরা এখন চলে যাব আমাদের 2nd চ্যাপ্টারে,
8 থেকে 25। এখানে সবগুলো হচ্ছে ডিটেলস পড়তে হবে না, তুমি শুধু নামটা পড়ো, ভিতরে কী বিষয়বস্তু আছে সেটা বোঝার চেষ্টা করো। তাহলে 8 থেকে 25-এর জন্য আমরা কী মনে রাখবো, মূলে জাতি সমাজগণ, ধর্মমালে কৃষক মন, গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। এটা তুমি 3বার পড়বা, হ্যাঁ, উচ্চস্বরে 3বার পড়বা, হ্যাঁ, যাতে এলাকার লোকজন জমে যায়, ভাববে যে কি রে তো বিশেষ প্রস্তুতি নিতে পাগল হয়ে গেছে মনে হয়, কী সব এগুলো পড়ে, লোকজন জড়ো করে ফেলতে হবে, এমন জোরে জোরে পড়বা, 3বার এটা পড়বা। পড়ার পরে এখন আসো, মূলে জাতি সমাজগণ মানে কি। মূলে মানে হচ্ছে মূলনীতিসমূহ, মানে দেশ পরিচালনার মূলনীতি। 9 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে, 10 নম্বরে সমাজতন্ত্রের ব্যাখ্যা দেওয়া হয়েছে, 11 নম্বরে গণতন্ত্র ও মানবাধিকারের ব্যাখ্যা দেওয়া হয়েছে। 8 নম্বর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ। কী মূলনীতিসমূহ? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টা মূলনীতির ভিত্তিতে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার। এরপরে 9 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের ব্যাখ্যা, 10 নম্বর সমাজতন্ত্র ব্যাপার বলা হয়েছে, 11 নম্বর গণতন্ত্র ও মানবাধিকার। তাহলে আমাদের 11 নম্বর হচ্ছে গণতন্ত্র মানবাধিকার। কী জিনিস বলছে এখানের মধ্যে? এখানে বলছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। হ্যাঁ, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, জনগণ এমপি বানাবে, জনগণ চেয়ারম্যান মেম্বার, এগুলো সবগুলা জনগণ বানাবে, যাতে করে রাষ্ট্রের যে শাসন, এই শাসনের মধ্যে যাতে জনগণের যে কার্যকর অংশগ্রহণ যাতে নিশ্চিত হয়। একটা সময় পৃথিবীতে যখন তোমার হচ্ছে যে তোমার ওই যে কী বলে মনার্কি সিস্টেম যখন ছিল, রাজা ছিল পৃথিবীতে, সম্রাট ছিল, সম্রাটরাই কাউকে জিজ্ঞেস করে দেশ শাসন করতো? সম্রাট কাউকে জিজ্ঞেস করে তারা দেশ শাসন করতো না, ভালো লাগলে থাকো নালে যাও তুমি, হ্যাঁ। সম্রাটরা কাউকে জিজ্ঞেস করে দেশ শাসন করতো না, রাজারা তাদের মধ্যে শাসন করতো, ওর ভালো লাগলে তুমি থাকো, না থাকলে নাই, ও হলে দেশের মালিক, হ্যাঁ। রাজারা হচ্ছে তখন দেশের মালিক ছিল, সম্রাটরা তাদের দেশের মালিক ছিল, তখন জনগণের কথার কোনো বেল ছিল না, ভালো লাগলে থাকো, না থাকলে যাও, হ্যাঁ, এরকম ছিল বিষয়টা। তো এই যে এই রাজা প্রজা সিস্টেম থেকে আমরা কিন্তু বেড়ে চলে আসছি, আমরা কিসে বাস করি? গণতান্ত্রিক সিস্টেমে। তার গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে জনগণই সকল ক্ষমতার মালিক, জনগণ তারা ঠিক করবে যে তার শাসক কে হবে, এটা জনগণ ঠিক করবে, হ্যাঁ। এখন জনগণ ঠিক করবে কি না এটা তো ডিপেন্ড করবে ওই দেশের মানুষের মধ্যে গোলামি চিন্তাভাবনা কেমন। পৃথিবীর কিছু দেশের মানুষ হলো ওরা জন্মগতভাবে গোলাম, মানে ওরা হচ্ছে দাসত্বর ভিতরে থাকে, ও আশা করে যে ও এগুলো অংশগ্রহণ করবে না, ওর যে একজন শাসন করুক, ও হচ্ছে যে গোলামি চিন্তাভাবনা যাদের আর কি। তো গোলামি থাকলে তখন আবার ডেমোক্রেসি প্রপারলি হবে না। আচ্ছা, এটা পৃথিবীর উত্তর কোরিয়াতে আছে, ওখানে মানুষ গোলাম টাইপের একটু, উত্তর কোরিয়া, তারপরে তোমার হচ্ছে যে আরও কিছু দেশ আছে এরকম পৃথিবীতে, আমি এক্স্যাক্টলি সবগুলোর নাম জানি না, উত্তর কোরিয়াটা একটু জানি। তাহলে মূলে জাতি সমাজগণ, ধর্মমালিক কৃষক মন, এটা পড়ে ফেললাম। তাহলে তোমার হচ্ছে যে ধর্মমালিক কৃষক মন, এখানে দেখো ধর্ম হচ্ছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, হ্যাঁ, তাহলে ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। 13 হলো মালিকানার নীতি, 14 হচ্ছে কৃষক শ্রমিকের মুক্তি, 15 হচ্ছে ওই মনের সাথে মিল নেই আবার পুরোটা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, হ্যাঁ, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। ঠিক আছে, পড়াশোনা মনোযোগ দাও। দেখো 2-এর কতে আমরা পড়ছিলাম রাষ্ট্রধর্ম। তাহলে অনেকে বলবে যে ভাই তাহলে হচ্ছে 2-এর ক রাষ্ট্রধর্ম যদি হয় তাহলে 12 নম্বরের সাথে যেটা সাংঘর্ষিক হওয়ার কথা। এখন 12 নম্বরের বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে সব ধরনের সাম্প্রদায়িকতা বিলোপ করা হবে, রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান করবে না, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মদ্রব্য ব্যবহার বন্ধ করা হবে, বিশেষ কোনো ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নির্যাতন নিপীড়ন বিলোপ করা হবে। তাহলে 12 নম্বরটা মূলত আমাদের ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা। তার মানে রাষ্ট্র কোনো ধর্মকে, সে নির্দিষ্ট কোনো ধর্মকে সে সাপোর্ট করবে না এবং ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। সামনে আমরা 41 নম্বর পড়ব, সেখানে আমরা ধর্মীয় স্বাধীনতা দিব, যে একজনের ধর্ম কেমন প্রচার করবে, তার হচ্ছে তোমার সে মসজিদ মন্দির গির্জা এগুলো স্থাপন করতে পারবে কি না, হ্যাঁ, সে কী করবে না করবে, এগুলো 41 নম্বরে যা ব্যাখ্যা করব। 12 নম্বরে শুধু আপাতত বলছি ধর্মের রাজনৈতিক ব্যাখ্যাটা, যে রাষ্ট্র কোনো ধর্মকে সে রাজনৈতিক মর্যাদা দিবে না, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ধর্মের ব্যবহার এখানের মধ্যে বন্ধ করা হবে এবং সব ধরনের সাম্প্রদায়িকতা বিলোপ করা হবে। এটা হলো 12 নম্বর। 13 নম্বর হচ্ছে মালিকানার নীতি। আমাদের এখানে 3 ধরনের মালিকানা আছে, রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা। তোমরা বুঝো, যেমন রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা যেমন অনেকগুলো ব্যাংক আছে, চিনি কারখানা, হ্যাঁ, অনেক কিছু আছে রাষ্ট্রীয় মালিকানা। সমবায় মালিকানা, এক বা একাধিক ব্যক্তি মিলে তারা সমবায় সদস্য হয়ে তারা মালিকানা অর্জন করতে পারে, তুমি চাইলে ব্যক্তিগত সম্পদের মালিক হইতে পারো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের 13 মালিকানার নীতি। তো অনুচ্ছেদগুলো মুখস্থ করতে হবে না, তুমি হচ্ছে যে এগুলো বারবার পড়বা, ইভেন লিখিত পরীক্ষায়ও মুখস্থ করতে হয় না, শুধু বিষয়বস্তু লিখতে হয়, তুমি যা যা বুঝছো ওটা তুমি নিজের মতো করে বুঝে তুমি লিখবা, হুবহু কোনো কিছু লেখা লাগে না। গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন, তাহলে গ্রামীণ উন্নয়নে কৃষি বিপ্লব,
17 নম্বর হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 18 নম্বর জনগণের সাথে আসলে হচ্ছে যে তোমার এটার সাথে মিল নাই, জিনিস ছন্দের সাথে কাজের মিল নাই, এটা হলো জনস্বাস্থ্য ও নৈতিকতা। আর পরিবেশ উন্নয়ন 18 ক, এটা হলো পরিবেশ ও জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। তাহলে এই যে মাননীয় প্রধানমন্ত্রী এখন সবসময় বলতেছে যে আমাদের তোমার গ্রামগুলো হবে শহর, এই গ্রামগুলো শহর, গ্রামীণ উন্নয়নের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে এটা হচ্ছে এনশিওর করা হয়েছে? 16 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লবের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা করবে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা রাষ্ট্র ব্যবস্থা করবে, এটা কোথায় বলা হয়েছে? 17 নম্বরে বলা হয়েছে। জনস্বাস্থ্য নৈতিকতা মানে কি? জনস্বাস্থ্য নৈতিকতা 17 নম্বরে বুঝতে পারছো তোমরা না? জনস্বাস্থ্য নৈতিকতা মানে হচ্ছে যে তোমার হচ্ছে যে কোনো রকমের মাদক পানীয় এবং তোমার হচ্ছে কিছু ভেজিটেবলস পাওয়া যায় যেগুলো পোড়ায়া অনেকে ধোয়া খায়, ভেজিটেবলস পোড়ায়, এই জন্য ভেজিটেবলস ভেষজ এগুলা পোড়ায়া ধোয়া টোয়া খাওয়া যাবে না। তারপর তোমার প্রস্টিটিউশন, গণিকা বৃত্তি এবং জুয়া খেলা এগুলো করা যাবে না, এগুলো তোমার হচ্ছে যে নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা তোমার হচ্ছে যে গ্রহণ করবে। তো 18 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এরকম মদ জুয়া এগুলো হচ্ছে যে নিষিদ্ধ। তাহলে আমরা 31st নাইটে কী করবো? 31st নাইটে তুমি কোক খাবা, কোক খেয়ে মাতলামি করবা, তুমি কোক খায় তারপর তুমি মাতলামি করবে বাসায় এসে, হ্যাঁ? বা তুমি কোক না আছে, কোক খাওয়া ঠিক হবে না, ইসরায়েলি জিনিস নাকি কোক খাওয়া ঠিক হবে? আজ থেকে তুমি মোজো খাবা, মোজো খায় মাতলামি করবা, মোজো খায় বাসায় মাতলামি করবা। তো এই জন্য এগুলো হচ্ছে যে নিষিদ্ধ আমাদের সংবিধানে, এগুলো বাদ করে দিচ্ছে এগুলো, হ্যাঁ? তো এই যে মদ খাওয়াটা এগুলো সংবিধান বিরোধী কথাবার্তা, মামলা করা দরকার। আমরা 8 থেকে 25-এর মধ্যে আছি, এখনও যাই নাই। তাহলে আচ্ছা একটু রিভিউ করি, এটা আসার আগে একটু রিভিউ করে আসি, বুঝো ভালো করে। তাহলে কি বলছি? মূলে জাতি সমাজগণ, ধর্ম মালে কৃষক মন, গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। মূলে জাতি সমাজগণ 8, 9, 10, 11, ধর্ম মালে কৃষক মন 12, 13, 14, 15, গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন 16, 17, 18, 18 ক। আচ্ছা, মূল মানে মূলনীতিসমূহ, জাতি মানে জাতীয়তাবাদ, সমাজ মানে সমাজতন্ত্র, 11 মানে হচ্ছে গণতন্ত্র। আচ্ছা, রাষ্ট্রের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। কত নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে? কত নম্বরে? গণিকা কি? প্রস্টিটিউশন 11 নম্বর বলা হয়েছে। ওকে, ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা কোথায় দেওয়া হয়েছে? রাষ্ট্র কোনো ধর্মকে তোমার হচ্ছে যে বিশেষ রাজনৈতিক মর্যাদা দিবে না, সাম্প্রদায়িকতা বিলোপ করা হবে, 12 নম্বরে বলা হয়েছে। বাংলাদেশে কয় ধরনের মালিকানা আছে? কয় ধরনের মালিকানা? 3 ধরনের, রাষ্ট্রীয় মালিকানা, সমবায়ী মালিকানা, আবার তুমি চাইলে ব্যক্তিগত মালিকানা সম্পত্তি অর্জন করতে পারবা। মন মানে কি এখানের মধ্যে? মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে যে রাষ্ট্র তোমার হচ্ছে গ্রামীণ উন্নয়নের ব্যবস্থা করবে, এটা কোথায় বলা হয়েছে? কত নম্বরে? 16 নম্বর। অবৈতনিক শিক্ষা কত নম্বর বলা হয়েছে? 17 নম্বর। ওকে, মদজুয়া নিষিদ্ধ কোথায় বলা হয়েছে? মদজুয়া, তারপরে তোমার হচ্ছে যে গণিকা ভিত্তি করা যাবে না, কোথায় বলা হয়েছে? 18 নম্বর বলা হয়েছে। তাহলে আমরা মোটামুটি এখন পর্যন্ত পড়ে ফেললাম। তারপরে হচ্ছে যে আমাদের এখন আমরা আসব, আচ্ছা এটা কোভিডের সময় একটা ছবি দেখো, একজন উনি 2জন বয়স্ক মানুষকে উনি হচ্ছে যে কান্দর উদ্বাস করাচ্ছে। তাহলে এই যে উনি তো বিচারক না, উনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট, থেকে বিচার করার কিছু রাইটস ওনার আছে। উনি হচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উনি হচ্ছেন নির্বাহী বিচারক, তাই না? নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি হচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হ্যাঁ? ওকে, দেশে কয় ধরনের ম্যাজিস্ট্রেট আছে বলো তো? উনি কিছু বিচার আচার করতে পারবে, অনেক কিছু ক্ষমতা আছে বিচার আচার করার। 2 ধরনের বিচারক আছে। এক ধরনের বিচারক হচ্ছে ল থেকে পড়াশোনা করছে, ল থেকে পড়াশোনা করে জুডিশিয়ারি এক্সাম দিছে, জুডিশিয়ারি এক্সাম দিয়া সহকারী জজ হয়েছে। প্রথমে এন্ট্রি লেভেলের পোস্ট, 6ষ্ঠ গ্রেডের পোস্ট সহকারী জজের পরে তোমার হচ্ছে তার প্রমোশন হয়ে সে একসময় জেলা জজ হয়েছে। তারা হচ্ছে কি? তারা হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, তারা হচ্ছে ল থেকে পাশ করে আসছে এবং তারা দেশের বিচারক। আচ্ছা, আর এইখানে যাকে দেখতে পাচ্ছি বিচার করতেছে দুজন বয়স্ক ব্যক্তির, উনি হচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উনি কোন ক্যাডারের? উনি হচ্ছেন অ্যাডমিন ক্যাডার, রাইট? উনি হচ্ছে অ্যাডমিন ক্যাডার। তাহলে উনি হচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী বিচারক। উনি কিছু বিচার আচার করতে পারে, ধরো হচ্ছে যে মোবাইল কোর্ট চালায়া সংক্ষিপ্ত কিছু বিচার আচার উনি করতে পারে, ওনার কিছু ক্ষমতা, ওনার কিছু আছে। 22তম বিসিএসের আগে তোমার হচ্ছে যে আমাদের এখন তো জুডিশিয়ারি আলাদা, তখন জুডিশিয়ারি আলাদা ছিল না, তখন ওই যে বিসিএস তোমার হচ্ছে যে জাজ আলাদা একটা ছিল, হ্যাঁ? তোমার হচ্ছে এখন এই যে বিচার, হ্যাঁ, এটা আলাদা তোমার হচ্ছে যে এটা ক্যাডার ছিল, জুডিশিয়ারির জন্য আলাদা একটা ক্যাডার ছিল। সেই ক্যাডার হচ্ছে ওটা টেকনিক্যাল ক্যাডারের মতো আর কি, মানে তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার যেরকম ক্যাডার দেয় পরীক্ষাতে, যেরকম ডাক্তার ইঞ্জিনিয়াররা, তাইলে উঠে টেকনিক্যাল একটা ক্যাডার ছিল। তো সেই ক্যাডার থেকে লোকজন কী হচ্ছে, সে তোমার জুডিশিয়ারিতে সে ঢুকতেছে, হ্যাঁ,
সে পিএসসির আন্ডারে ছিল, নবম গ্রেডের আন্ডারে পোস্ট ছিল। ওকে, তাহলে এখন আমরা যে এই যে ক্যাডার সার্ভিসে যে আছে এখন, তাহলে এখন ক্যাডার সার্ভিসের মধ্যে আমরা যেটা বলি যে আমাদের নির্বাহী বিভাগ, হ্যাঁ, তার নির্বাহী বিভাগের মধ্যে আমাদের তোমার প্রশাসন বিভাগের লোকজন হচ্ছে সেখানের মধ্যে কাজ করে। তাহলে তখন যে সিস্টেমটা ছিল, তাহলে দেখা যাবে ওই যে বিসিএস তোমার হচ্ছে যে জুডিশিয়ারিতে বিসিএস দিয়ে যে তোমার ক্যাডার হইলো, জাজ হইলো, তার যে ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের হেডকে আইনমন্ত্রী, তাই না? সেই ডিপার্টমেন্টের একদম বসকে, সবার উপর বসকে আইনমন্ত্রী, আর প্রশাসনিক বসকে সচিব। তার সর্বোচ্চ নির্বাহী বস হলো মন্ত্রী, আর তার প্রশাসনিক বস হলো তার সচিব। তাহলে সচিব কোন ক্যাডারের? অ্যাডমিন ক্যাডারের, রাইট? তার মানে মন্ত্রী সচিব আন্ডারে সে ওখানের মধ্যে সে কাজ করতেছে। তার মানে একটা সময় আমাদের দেশে তোমার হচ্ছে যে নির্বাহী বিভাগের আন্ডারে বিচার বিভাগটা ছিল। এর ফলে তোমার হচ্ছে যে বেশ ঝামেলা হইতো, নির্বাহী বিভাগের লোকজন তারা বিচার বিভাগকে তারা হচ্ছে কন্ট্রোল করতে তারা চাইতো, এইভাবে যদি অনেক বছর ছিল। কিন্তু আমাদের মূল যে ৭২ সংবিধান, সেখানে কিন্তু বলা হয়েছে যে আমাদের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আলাদা থাকতে হবে। নির্বাহী বিভাগের লোকজন বিচার বিভাগকে কন্ট্রোল করতে পারবে না, হ্যাঁ, এটা আলাদা থাকবে দুটা। দীর্ঘ বছর ৯৫ সাল পর্যন্ত ওই নির্বাহী বিভাগ বিচার বিভাগ একসাথে ছিল, বিচার বিভাগ আলাদা হতে পারে নাই তখন। কিন্তু সংবিধানের মধ্যে ছিল ২২ নম্বর অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে এটা আলাদা থাকতে হবে, এটা দুটো আলাদা থাকবে। তখন এক ব্যক্তি মামলা করছে ৯৫ সালে, মামলাটার নাম মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলা। তাহলে এই মামলাটা করছে তৎকালীন সাব জাজ মাজদার হোসেন, উনি মামলাটা করছে ৯৫ সালে, উনি মামলাটা করছে যে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ দুটা পৃথক থাকতে হবে। এই মামলাটার রায় হয় ২রা ডিসেম্বর ১৯৯৯ সালে। মামলা বিচারক ছিলেন বিচারপতি মোস্তফা কামাল। উনি রায় দেন যে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ আলাদা থাকবে। তো উল্টা বলছি, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা থাকবে। ওকে, তাইলে এই ২রা ডিসেম্বর ১৯৯৯ সালে যে রায়টা হইল, এই রায়টা কিন্তু কার্যকর হয় নাই। হ্যাঁ, এটা কার্যকর হইতে কিন্তু সময় লাগছে, এটা কার্যকর করতে চাচ্ছে না। কার্যকর করা হয়েছে ১ নভেম্বর ২০০৭ থেকে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয়েছে। এখন কি জুডিশিয়ারির লোকজন কি বিসিএস পরীক্ষা দেয়? ওরা কি দেয়? ওরা বিজিএস দেয়। বিজিএস দিয়ে ওরা আলাদা সেপারেট। তারা এখন তাদের প্রশাসনিক কি সচিব, তাদের এখন আর বস না, তাই না? মন্ত্রী তাদের কোনো এখন আর বস না, তাদের বসকে। আইনমন্ত্রী তাদের এখন বস না, আর বসকে বস হচ্ছে প্রধান বিচারপতি, তাদের বস এখন প্রধান বিচারপতির আন্ডারে থাকবে, আর প্রধান বিচারপতির আন্ডারে এটা থাকবে। এখন আর নির্বাহী বিভাগ কন্ট্রোল করতে পারবে না। যেমন এখন জুডিশিয়ারি কিন্তু বেতন স্কেলে কিন্তু আলাদা। জুডিশিয়ারি কিন্তু তোমার এন্ট্রি লেভেল পোস্ট কিন্তু ৬ষ্ঠ গ্রেড, এন্ট্রি কিন্তু ৬ষ্ঠ গ্রেড। তার মানে তোমার যে ফ্রেন্ড জুডিশিয়ারি দিয়া জাজ সহকারী জাজ হবে, তার বেতন এবং সুবিধা তোমার চেয়ে বেশি হবে। তুমি নবম গ্রেডে ঢুকবা, ও দেখবে ৬ষ্ঠ গ্রেডে। শুরু থেকে ওর সুযোগ সুবিধা, বেতন সব কিছু তোমার হচ্ছে যে তোমার চেয়ে অনেক বেশি হবে শুরু থেকে। কেন এটা দেওয়া হয়েছে? কারণ হচ্ছে তোমার জুডিশিয়ারিতে গ্রেড 1 পোস্ট হলো তোমার জেলা জজ। তাহলে জেলা জজকে যদি আমি তোমার সর্বোচ্চ পোস্ট ধরি, গ্রেড 1 ধরি, তাহলে তো ওদের তো এবার যদি যাইতে হয় তাহলে তো তোমার ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত গেলে ওদের হচ্ছে তোমার সহকারী জাজের যে পোস্টটা, এই জন্য ওদের এন্ট্রি পোস্ট হলো ৬ষ্ঠ গ্রেডের। আরটা ভাবা হয় যে বিচারক যদি অর্থকষ্টে থাকে তাহলে তো উনি বায়াসড হবে, সেই জন্য বিচারকদের সুযোগ সুবিধা শুরু থেকে বেশি থাকে হাইকোর্টের রায় অনুসারে। ২২ অনুচ্ছেদ নিয়ে অনেক কিছু বলছি। ২৩ ক দেখে মনে হয় তুমি বুঝতে পারতেছো। ২৩ কটা কী বলো তো, দেখে কি মনে হয়? ২৩ ক হচ্ছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, এগুলা সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা করবে। হ্যাঁ, তুমি প্লিজ আমাকে বলো না যে ভাই আপনার স্লাইডে শুধু মেয়েদের ছবি থাকে কেন থাকে? কারণ আমি ছেলে, সেজন্য থাকে। আমি ছেলে সেজন্য মেয়েদের ছবি থাকে, আমি স্টেট সেজন্য। হ্যাঁ, চলে আসবো ২৪ নম্বর অনুচ্ছেদে। এটা ছন্দের মধ্যে ছিল না আমাদের, জাতীয় স্মৃতি নিদর্শন। তো তুমি যায় ওখানের মধ্যে তুমি সাভারে গেলা, যায় জাতীয় স্মৃতি থেকে এটা একটা খুলে নিয়ে আসলা, এগুলো তুমি করতে পারবে না, এটা করা যাবে না। আমাদের জাতীয় স্মৃতি নিদর্শন, বস্তু বা স্থানসমূহ, এগুলো বিকৃতি, বিনাশ, এগুলা করা যাবে না। এগুলো না করার জন্য রাষ্ট্র প্রপার ব্যবস্থা গ্রহণ করবে। ২৪ নম্বর। আর ২৫ নম্বর হচ্ছে আমাদের এই দ্বিতীয় অনুচ্ছেদের সর্বশেষ, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। কে বলা হয়েছে যে আমরা অন্য কেউ যদি তাদের স্বাধীনতার জন্য যদি যুদ্ধমুদ্ধ করে আমরা তাদেরকে সাপোর্ট করব। আর কোথাও সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, বর্ণ বৈষম্যবাদ, এগুলা আমরা হচ্ছে যে বিশ্বের কোথাও যদি হয় আমরা সাপোর্ট করব না। তো নিজের দেশে হইলে সেক্ষেত্রে আমরা কী করবো, এই ব্যাপারে কবি নীরব
অন্য কোথাও যদি হয় এগুলা তোমার হচ্ছে যে নিপীড়িত জনগণ যদি থাকে অন্য কোথাও, তাদেরকে আমরা সমর্থন করব। এই হলো 25 নাম্বার। আর বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ছিল সকলের প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি বিদ্বেষ নয়। তাহলে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ে ফেললাম। তাহলে তোমার হচ্ছে যে দ্বিতীয় চ্যাপ্টার পড়ছিলাম আমরা হচ্ছে যে মূলে জাতি সমাজগণ, ধর্ম মালিক কৃষকমান, গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। এমন জোরে জোরে পড়বো এলাকা মানুষ যদি জড়ো হয়ে যায়, যাতে তোমাকে পাগল টাগল মনে করে। তাহলে এখন সামনে থাকুক এটা, আমাকে হচ্ছে তোমরা বলো যে অবৈতনিক কত নম্বরে? অবৈতনিক 17। পররাষ্ট্রনীতি, অন্য কোথাও যদি কেউ যুদ্ধমুদ্ধ করে তাদেরকে আমরা সাপোর্ট করব, তারপরে সবার সাথে বন্ধুত্ব রাখবো, সুসম্পর্ক বজায় রাখবো। 25। ওকে। মদ্য নিষিদ্ধ, 18। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা 12। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, নির্বাহী থেকে বিচারটা পৃথকীকরণ হবে। আমি মনে হয় বিচার থেকে নির্বাহী বলে ফেলছি, নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা হচ্ছে 22। আদিবাসী উপজাতি ক্ষুদ্র, আচ্ছা আদিবাসী শব্দটা আমাদের সংবিধানের মধ্যে নাই। আমাদের সংবিধান হচ্ছে যে আদিবাসী মর্যাদা দেওয়া হয় নাই। ক্ষুদ্র নিগোষ্ঠী হলে 23-এর ক, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে 23-এর ক। গণতন্ত্র, সর্বাবস্থায় তোমার হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যক্রম অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধির কার্যক্রম অংশগ্রহণ 11 নাম্বার। বাহ, তোমরা দেখো অনেক কিছু পারো। তাহলে 8 থেকে 25 মোটামুটি তোমরা এখন পারবা। হ্যাঁ, কারা কারা কনফিডেন্ট পারবা বলে? যারা মনে হচ্ছে এখনও পুরো মাথা ঢুকে নাই, তুমি ক্লাস শেষে তুমি একবার ভালো করে রিভিশন দিয়ে ফেলবা। হ্যাঁ, ইনশাল্লাহ তুমি পারবা। আর 2 ঘন্টা পড়লে হয়ে যাবে, 2 ঘন্টা পড়লে হয়ে যাবে। হ্যাঁ, রিভিশন দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে। আর সংবিধান এমন একটা টপিক, প্রিলি, রিটেন, ভাইবা, ভাই এরপরেও লাগবে, কারণ এরপরে তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিবা। ও ডিপার্টমেন্টাল এক্সামে কিন্তু তোমার আবারও সংবিধান লাগবে। এরপরে লাগবে, এরপরে সিনিয়র স্কেল এক্সাম দিবা, এরপরে লাগবে সংবিধান, আজীবন সংবিধান লাগবে তোমার। সংবিধান তোমার প্রিলি, রিটেন, ভাইবা, এরপরে বিশেষ কাটার হয়ে যাওয়ার পরে ডিপার্টমেন্টাল এক্সামের লাগবে, সিনিয়র স্কেল এক্সামের লাগবে, এবং যত এক্সাম থাকবে তোমার ক্যাডার সার্ভিসের মধ্যে সব এক্সামে তোমার সংবিধান লাগবে। সংবিধান ছাড়া তোমার কোনো স্থান নাই, সংবিধান লাগবেই লাগবে। ইভেন তোমার হচ্ছে যে তোমার পারিবারিক দাম্পত্য সব জীবনে তোমার সংবিধান লাগবে। সংবিধান নলেজ যদি থাকে তুমি অনেক কিছু থেকে বাঁচতে পারবা তুমি। হ্যাঁ, আমি তোমাকে দেখাবো এখন। হ্যাঁ, তুমি তোমার বউ তোমার প্যারা দিলে সেখান থেকে তুমি সংবিধানকে কাজে লাগায় তার থেকে তুমি নিস্তার পাইতে পারো। প্রপারলি সংবিধান যদি তুমি মুখস্থ থাকে আর কি তোমার। হ্যাঁ, আচ্ছা আসো। হ্যাঁ, বউ ক্যাডার হলে তো ভালো। বউ ক্যাডার হলে তুমি তাকে সংবিধানটা সে ভালো পারে, ওকে তো বুঝাই বলবা যে দেখো সংবিধানে লেখা আছে এরকম জোর জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, তুমি আমাকে কেন এরকম করতেছো? এই সংবিধান বিরোধী কাজ তুমি করতে পারো না এটা। তাহলে 3য় অধ্যায়ে বলা আছে মৌলিক অধিকার। হ্যাঁ, 26 থেকে শুরু 47-এর ক পর্যন্ত। হ্যাঁ, 26 থেকে 47-এর ক পর্যন্ত। তো 26 নাম্বারটা দরকার না। 26 নাম্বারটা মানে হচ্ছে কী কী মৌলিক অধিকার সামনে থাকবে এই ব্যাপারে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। 26 নাম্বার আমরা এখানে মুখস্থ করার কিছু নাই। আমরা এখন ওই যে বললাম তুমি এমনভাবে পড়বা যাতে করে তোমার মোটামুটি তোমার এখানে তোমার হচ্ছে যে লোক জড়ো হয়ে যায়, যাতে লোকজন মনে করে কী রে ভাই এখানে মাথা মুথা খারাপ হয়ে গেছে কিনা, সেগুলো কী বলে। হ্যাঁ, 26 নাম্বার বলা হয়েছে যে তোমার হচ্ছে মৌলিক অধিকারের সাথে কোনো অসামঞ্জস্যপূর্ণ আইন থাকলে সেটা বাতিল হবে। 26 নাম্বার লাগবে না, আমরা 27 থেকে শুরু করবো। হ্যাঁ, তাই আমার সাথে পড়ো। আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ। যারা বলছে ভাইয়া ছন্দ কতক্ষণ, ছন্দ বেশিক্ষণ নাই, আর একটু পর ছন্দ শেষ, ছন্দ আর লাগবে না। আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ, আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেপ্তার আটকে জবরদস্ত এমন বিচারের রক্ষণ। শেষ, আর ছন্দ লাগবে না তোমার, ছন্দের কাহিনী শেষ তোমার। তাইলে আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ, আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেপ্তার আটকে জবরদস্ত এমন বিচারের রক্ষণ। এক নিঃশ্বাসে পড়ে ফেলবা। তুমি চ্যালেঞ্জ জানাবা তোমার বন্ধুকে, দোস্ত এক চ্যালেঞ্জে বলতে পারবি এটা। 27 থেকে 35 পর্যন্ত এক নিঃশ্বাসে তুমি হচ্ছে বলার প্র্যাকটিস করবা। আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ, আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেপ্তার আটকে জবরদস্ত এমন বিচারের রক্ষণ। শেষ, 35 পর্যন্ত। এবার আসো। তাহলে আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ মানে কি? আইনের দৃষ্টিতে সমতা 27, ধর্ম প্রবৃত্তিকরণে বৈষম্য করা যাবে না 28 নম্বর। 29 হলো চাকরি বাকরিতে নিয়োগ লাভে সুযোগের সমতা। 30 নম্বর হচ্ছে বিদেশি খেতাব প্রবৃত্তি গ্রহণ নিষিদ্ধকরণ। তাইলে 27 নম্বর হচ্ছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 27 নম্বর শেষ, আইনের দৃষ্টিতে সবাই সমান। 28 নম্বর হচ্ছে ধর্ম প্রবৃত্তিকরণের বৈষম্য। তাইলে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ,
বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। তার ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো বিনোদন স্থানে বা বিশ্রামের স্থানে প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, এখন কেউ বলে যে ভাই তাহলে কোটা এখন রাষ্ট্র যদি মনে করে যে নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন করতে চাই, তাহলে রাষ্ট্র করতে পারবে। তাইলে 28 নম্বর পড়লাম, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদ এটার কারণে কাউকে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। জনস্থানের কারণে কোনো বৈষম্য করা যাবে না। তুমি ধরো একটা পার্কে গেলা, পার্কের মধ্যে বললো যে এই পার্কে হচ্ছে যে নোয়াখালীর লোকজনকে পার্কে ঢুকতে দেওয়া হয় না, এটা ওরা করতে পারবে না। তুমি তো ওরা বলবা দেখেন ভাই, আমাদের 28 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমার জন্মস্থান নোয়াখালী হইতে পারে, কিন্তু আপনি আমাকে পার্কের থেকে ঢোকা নিষিদ্ধ করতে পারেন না। তাহলে আমরা 28 নম্বর হচ্ছে আমাদের ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য করা যাবে না। আমি ক্লিয়ার করে দিই, 12, 28 এবং 41-এর মধ্যে ক্লিয়ার করে দিব আমি। 29 নম্বর হলো শুধু চাকরি। দেখো, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের ক্ষেত্রে সবার সুযোগের সমতা থাকবে। তারপরে নিয়োগ লাভের ক্ষেত্রে তুমি ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদ বা জনস্থানের কারণে বৈষম্য করতে পারবে না। নিয়োগ লাভ, কর্মে নিয়োগ হলে 29 নম্বর। হ্যাঁ, তবে হ্যাঁ, রাষ্ট্র চাইলে কোনো কোটা দিতে চাইলে কোটা দিতে পারবে। রাষ্ট্র চাইলে কোটা দিতে পারবে। এর মধ্যে 27-28 প্রবলেম হয়। কী প্রবলেম হয়? 27 বলছে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী যে কোনো নাগরিক। হ্যাঁ, ও বলছে ও কুমিল্লার সাথে বৈষম্য। ধরো ওর আব্দুল আল মামুন, ওকে একজন গালি দিছে, তো মামুন কি মামলা করতে পারবে না? ওকে আইনের আশ্রয় লাভের অধিকার নাই ওর? সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। হ্যাঁ, এবং আইনের দৃষ্টিতে সবাই কিন্তু সমান, ইকুয়াল ট্রিটমেন্ট সবাই পাবে এখানের মধ্যে। হ্যাঁ, এটা হলো আইনের দৃষ্টিতে সমতা, 27 নম্বর। আর 28 নম্বর বলছে রাষ্ট্র, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদ জনস্থানের কারণে কারো প্রকার কোনো বৈষম্য করতে পারবে না। 29 নম্বর পুরোটা হলো চাকরি। 29 পুরোটা হলো কি? চাকরি, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ। ক্লিয়ার? আচ্ছা, 30 নম্বর হচ্ছে তুমি রাষ্ট্রপতির অনুমতি না নিয়ে কোনো খেতাব নিতে পারবে না। এখন আসো, আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেপ্তার আটকে জবরদস্ত বিচারের রক্ষণ। তাহলে আসো, 31 হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার, জীবন ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। 33 হচ্ছে গ্রেপ্তার আটক সম্পর্কে রক্ষা কবচ। 34 হচ্ছে জবরদস্ত শ্রম নিষিদ্ধকরণ। 35 হচ্ছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। হ্যাঁ, ওকে। তাহলে আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, জীবন হচ্ছে জীবন ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। তারপরে গ্রেপ্তার আটক হচ্ছে গ্রেপ্তার আটক সম্পর্কে রক্ষা কবচ। জবরদস্ত মানে জবরদস্ত শ্রম নিষিদ্ধকরণ। বিচার মানে হচ্ছে দণ্ড ও বিচার সম্পর্কে রক্ষণ। তাহলে আসো, যারা বলতেছো তোমার প্রবলেম হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার জিনিসটা কি? আচ্ছা, একটু আগে আমি উদাহরণটা যেটা দিচ্ছি, উদাহরণটা হয় নাই যে মামলা করার যে মামলা করার অধিকারটা আমার হয় নাই। মামলা করার অধিকার হলো এইটা। হ্যাঁ, যে তোমার কেউ মাইর দিল, এখন তুমি হচ্ছে যে মামলা করতে পারবে কি না। কী বলছো দেখো, আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিক। তবে তুমি যদি সৌদি আরবে যদি থাকো আর তোমার যদি জমি দখল করে ফেলে, তুমি মামলা করতে পারবা। ওকে, এখন আসো, বাংলাদেশে যদি কেউ অবস্থান করে এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবচ্ছেদ অধিকার। এখন আমেরিকা থেকে প্রেমের টানে ঘুরতে আসছে বাংলাদেশে, ওর একজনের ইপটিজিং করছে, মামলা করতে পারবে নাকি পারবে না? বলো, মামলা করতে পারবে। তো 31 নম্বরটা হলো আইনের আশ্রয় লাভের অধিকার। আমি আগের এক্সাম্পল যেটা দিয়েছি সেটা হয় নাই, এইটা হচ্ছে এক্সাম্পলটা, যে তুমি যদি তোমার সাথে কেউ অন্যায় যদি করে, তাইলে যদি তোমার জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম, সম্পত্তির হানি যদি কেউ করে, তুমি মামলা করতে পারবা। আইনের আশ্রয় লাভের অধিকার তোমার আছে। এখন আসো, একজন আমেরিকান, সে কি আইনের দৃষ্টিতে কি সে তার জন্য আইন যেটা তোমার জন্য কি সেম আইন হবে? সব কিছু কি সেম হবে? কখনো সেম হবে না। ধরো সে হচ্ছে তোমার আমাদের তোমার স্টক মার্কেটে বিনিয়োগ করলো। হ্যাঁ, তারপরে সে তার জন্য ট্যাক্স সিস্টেম একরকম, তোমার জন্য ট্যাক্স সিস্টেম আরেক রকম। হ্যাঁ, এখন সেই এখানে সমানভাবে ট্রিট করা হবে না কিন্তু। তাইলে এই সকল নাগরিক এটা কারা পাবে? এটা কি বিদেশিরা পাবে নাকি শুধুমাত্র বাংলাদেশিরা পাবে? এটা অনলি বাংলাদেশি নাগরিকরা পাবে।
আইনের দৃষ্টিতে সবাই সমান এখানের মধ্যে সমানভাবে ট্রিটমেন্ট পাবে। কিন্তু এই 31 নাম্বারটা হলো তুমি তোমার যদি কেউ তোমার জীবন স্বাধীনতা দেহ সুনাম সম্পত্তি যদি হানি করে তাহলে তুমি যে মামলা করতে পারবা এটা তোমার অধিকার। এটা শুধু তোমার না, এখানে যদি কোনো বিদেশিরা যদি আসে তারও অধিকার কিন্তু এটা। এবার বুঝতে পারছো কি না যারা চিন্তা করতেছিল ভাই 27 এবং 31-এর মধ্যে গাঞ্জাম লাগে? 27 বলছে আইনের দৃষ্টিতে সমান, আর 31 বলছে তোমাকে মার দিলে তো মামলা করতে পারবা, এটা তোমার অধিকার, মামলা করা তোমার অধিকার। এবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে। 32 নম্বর ছিল জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, যে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। 33 নম্বর ছিল গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। হ্যাঁ, এখন ধরো তোমার হচ্ছে যে আমাদের পুলিশ ভাই গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে ওরা 2 দিন রাখলো, তোমার প্রথম দিন উট পাখি, পরের দিন হচ্ছে তোমার ধরো টিয়া পাখির ডিম দিবে। হ্যাঁ, তো তোমার ডিম দিয়া ওরা 3য় দিন তোমাকে আদালতে হাজির করবে, এটা তারা করতে পারবে না। যদি গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে একজন ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করতে হবে। ম্যাজিস্ট্রেট তার বিচার করবে যে সে অন্যায় করলে সেটার দেখবে। ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত ওকে আটক রাখতে পারবে না। এই জন্য তোমার যদি আজকে 10 জানুয়ারি পুলিশ যদি গ্রেপ্তার করে, হ্যাঁ, তো তোমার 11 জানুয়ারি দিল তোমার হচ্ছে যে পাখির ডিম দিল, 12 জানুয়ারি দিল তোমার হাঁসের ডিম দিল, হ্যাঁ, বিভিন্ন ডিম দিয়া 14 জানুয়ারি তোমাকে ধরো কোর্টে আনলো, তোমাকে পুলিশ বলবে আমরা ওনাকে সকালবেলা গ্রেপ্তার করছি। জিন্দগিতে পুলিশ বলবে না 10 জানুয়ারি গ্রেপ্তার করছি, কেন বলবে না? কারণ সংবিধান অনুযায়ী 24 ঘন্টার বেশি এরকম রাখতে পারবে না, 24 ঘন্টার মধ্যেই তাকে হাজির করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে। এবং কাউকে গ্রেপ্তার যদি করতে হয় তাকে জানাতে হবে যে ভাই আমি আপনাকে এই জন্য গ্রেপ্তার করছি, এবং গ্রেপ্তার করার পরে ওকে ওর আইনজীবীর লোকে পরামর্শ করার সুযোগ দিতে হবে, এবং আত্মপক্ষ সমর্থন অধিকার ওকে দিতে হবে যে ও অন্যায় করে না এটা প্রুফ করার ওকে সুযোগ দিতে হবে। হ্যাঁ, ডিম কেন দেয়? ডিম অত্যন্ত পুষ্টিকর খাবার, সেই জন্য ডিম দেয়। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে 33 নম্বর হচ্ছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। তাহলে তোমাকে যদি পুলিশ গ্রেপ্তার করতে আসে তুমি বলবা যে পুলিশ ভাই আপনি আমাকে কেন গ্রেপ্তার করতেছেন, কারণ কি? কারণটা দেখেন আমাকে। হ্যাঁ, কেন গ্রেপ্তার করতেছেন আপনি আমারে? তো কারণ সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমাকে তো কারণ না দেখে আপনি গ্রেপ্তার করতে পারবেন না। ওকে, তা আমার নাম্বার কিন্তু কেন লাগাই দিছে না? 9টা ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। 34 হলো জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। তোমার বউ তোমার যদি বলে এই তুমি মশলা টানাচ্ছ না কেন, এই জন্য তোমার যদি বাজার পাঠাতে চাই বেশি বেশি, তখন তুমি তোমার বলে বলবা দেখো আমাদের সংবিধানে বলছে জবরদস্তি শ্রম করা যাবে না, তুমি আমার বাজারে পাঠাতে চেষ্টা করতেছো, এইভাবে মশলা টানাতে বলতেছো, এগুলো করা যাবে না, তুমি জোর জবরদস্তি করতে পারবে না। ভাই আমি আমার ভালো লাগলে আমি মশলা টানাবো, বাজার করবো, নাহলে রেস্টুরেন্টে খাবো, তুমি এরকম আমার সাথে জোর জবরদস্তি করতে পারবে না। তাহলে সংবিধান যদি ভালো করে পড়ো, শুধুমাত্র এক্সামে না, তুমি দাম্পত্য জীবনে এগুলার তুমি সুবিধা আদায় করে নিতে পারবা। তাহলে 34 বলছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, আর 35 বলছে বিচার ও দণ্ড সম্পর্কের রক্ষণ। হ্যাঁ, যে ধরো 2010 সালে একটা আইন হয়েছে, এখন অন্যায় মানে কি? অন্যায় মানে হচ্ছে বেআইনি কাজ করছে সে। হ্যাঁ, অপরাধ মানে কি? বেআইনি কাজ, অন্যায় না, সরি অপরাধ মানে সে আইন ভঙ্গ করছে। এখন আইনটা হয়েছে 2010 সালে, সে 2008 সালে কামটা করছে। এখন 2008 সালের তখনকার আইন অনুযায়ী তো ওটা আইন ছিল না, এটা তা 2008 সালে সে তেমন কোনো বেআইনি কাজ করে নাই। তাহলে আমাদের 35 নম্বর বলছে যে পরে যদি কোনো আইন করা হয় এই আইন দিয়ে আগের অপরাধের বিচার করা যাবে না। তুমি বিয়ে করছো, এখন তোমার বউ বিয়ার আগে একটা প্রেম করছে, তুমি কি সেটা বিচার করতে পারবা? ওই তুমি তো বিয়ে করছো পরে, বিয়ার আগের বিচার তুমি কেমন করবা? তুমি বিয়ে করার পর তো সে কিছু করে নাই। ঘটনা ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই তো বুঝে গেছো ঘটনা, কিন্তু হ্যাঁ বিয়ের আগের বিচার তুমি করতে পারবে না, এটা তোমার বিয়ের আগে হয়েছে সেটা। তো এখন তুমি এগুলো মাথা কামাইলে হবে না কিন্তু। আচ্ছা, এক অপরাধের জন্য একাধিকবার কাউকে ফৌজদারিতে সোপর্দ দণ্ডিত করা যাবে না, মাঝে মধ্যে এটা হয়। এটা হ্যাঁ, তো তুমি একটা অন্যায় করে ফেলছো, তোমার বউ তোমাকে বারবার কোটা দিচ্ছে, তুমি বলবা যে ভাই তুমি সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করতেছো, কারণ এখানে বলছে এক অপরাধের জন্য শুধু একবার মাত্র বিচার করা যাবে। তুমি আমাকে আগে একবার এটা নিয়ে কোটা দিলে, এখন আবারও বলতেছো, আবারও কোটা দিচ্ছ। তো এটা যুদ্ধাপরাধী বিচার আসবো রে মান্নাত, আসবো না, যুদ্ধাপরাধী বিচার আসবো, আমরা সামনে আসবো, ওটা কেমন হচ্ছে আসবো সামনে। তাহলে একাধিকবার বিচার করা যাবে না, এরকম বারবার কোটা দেয় এটা করা যাবে না। আর নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। ধরো তুমি কারোর সাথে তুমি মেসেঞ্জারে চ্যাট করতেছো, তোমার বন্ধু তোমার ধরে ফেলছে, তখন তুমি বলবা, তোমার বলতে স্বীকার করো কী করতেছো, তুমি বলবা আমাদের সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো অপরাধের দায়ে কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, তুমি আমাকে বাধ্য করতেছো, 35 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করতেছো। হ্যাঁ,
তুমি চ্যাটমেট কী করছো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হলেও সংবিধান লঙ্ঘন করছে, ও বেশি অন্যায় করছে। তুমি চ্যাট করছো সেটা আলাদা বিষয়, কিন্তু ও সংবিধান লঙ্ঘন করছে, তোমারে বলতে স্বীকার করো কী করছো তুমি। ও কোনো নিষ্ঠুর অমানবিক লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না, নিষ্ঠুর অমানসিক লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না কিন্তু মোটামুটি তুমি। ও 45 বলে ফেলছি আমি না, ও 45, আচ্ছা ঠিক আছে, এটা 35, এটা 35, ওকে। আমি বারবার আমার হচ্ছে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে, 45 বলে ফেলতেছি, 45 না, এটা 35, এটা 35, সরি আমি 45 বলে ফেলছি মনে কয়েকবার। তাহলে এইভাবে সংবিধান পড়লে তোমাদের অনেক লাভ হবে পরীক্ষায়। এইভাবে স্বামীদেরকে এইভাবে যে নির্যাতন করায় অসাংবিধানিক কাজ এগুলো। তো মেয়েরাও আমার উপর মাইন্ড করে মনে, মেয়েরা বলে যে ভাই আপনি সবসময় মেয়েদের বিরুদ্ধে কথা বলেন ক্লাসের মধ্যে, কয়েকজন অভিযোগ করছে কই পিটুয়ে নাকি নারী বিরোধী। হ্যাঁ আমি মেয়েদেরকে খুবই পছন্দ করি, আমি খুবই ভালোবাসি মেয়েদেরকে, আমি নারী বিরোধী মোটেই না। এটা যদি কেউ বলে এটা ও ভুল হচ্ছে আর বিষয়টা আমাকে। এখন আসো তোমাদেরকে আমি সর্বশেষ ছন্দ থেকে মুক্তি দিচ্ছি, সেটা হচ্ছে তো মনে রাখবা চশমা সংবাক। তাইলে তুমি 35 পর্যন্ত তুমি পারছো। হচ্ছে চলাফেরার স্বাধীনতা, সাঁত্রিশ সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, বাক স্বাধীনতা। চলাফেরা, সমাবেশ, সংগঠন, বাক স্বাধীনতা। 36 হলো তুমি তোমাদের যেখানে খুশি সেখানে যেতে পারবা। সমাবেশ মানে তুমি মিটিং মিছিল যা খুশি তা করতে পারবা। সংগঠন মানে তুমি যে কোনো দলটল করতে পারবা। আর 39 হলো চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা। তা 34 হলো তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবা, অবাধ চলাফেরা করতে পারবা, তবে আবার আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। তুমি বলে আমি ক্যান্টনমেন্টের ভিতরে যাবো, তো এরকম যাইতে পারবে না তুমি, সেখানে তোমার যাওয়ার অনুমতি নাই। হ্যাঁ তুমি এরকম যেখানে অনুমতি নেই সেখানে তুমি যাইতে পারবে না। 37 হচ্ছে সমাবেশের স্বাধীনতা। তবে হ্যাঁ এখন তুমি সমাবেশ করার জন্য তুমি এখানে জনস্বাস্থ্যের স্বার্থ পরিপন্থী তুমি আমরা হচ্ছে এখানের মধ্যে এই মত পার্টি দিব, এইগুলো করতে পারবে না তুমি। তারপর তুমি মানুষের এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে পারবে না। তারপর তুমি লাঠিসোঁটা নিয়ে সমাবেশ করতে পারবে না। হ্যাঁ তাহলে সমাবেশ করতে পারবা, তবে কিছু তোমার বাধা নিষেধ সাপেক্ষে। তবে সমাবেশ স্বাধীনতা মাঝে মধ্যে এরকম হয়ে যায় সরকার আবার গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়। 38 হলো সংগঠনের স্বাধীনতা, যে তুমি যে কোনো রকমের সংঘ গঠন করতে পারবা। তবে হ্যাঁ এখন তুমি সংগঠন করে ধর্মীয় সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলা, তারপরে তোমার ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ বৈষম্য এগুলো করলা। ধরো ফেসবুকে একটা গ্রুপ আছে সোনার বাংলা স্বামী সমিতি, এগুলো করা যাবে না। ওরা শুধু স্ত্রীদের বদনাম করে গ্রুপের মধ্যে যায়। আমি আছি সেই গ্রুপের মধ্যে, বিভিন্ন লোকজনের পোস্ট দেখি। হ্যাঁ ও ফাঁদা আছে কিন্তু সোনার বাংলা স্বামী সমিতি, এগুলো এইসব গ্রুপটা করা যাবে না ভাই। এই সংগঠন করে তুমি এইভাবে তুমি নারী পুরুষ বৈষম্য করতেছো, এগুলো করা যাবে না। হ্যাঁ তারপরে তোমার হচ্ছে যে হ্যাঁ সাংঘর্ষিক কিছু করতে পারবে না তুমি, সন্ত্রাসী জঙ্গি সংগঠন তুমি করতে পারবে না, এমনি ভালো সংগঠন তুমি করতে পারবা। আচ্ছা 39 হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। তবে হ্যাঁ তুমি এমন কথা বলতে পারবে না যাতে করে বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়, শৃঙ্খলা নষ্ট হয়। তারপরে তুমি কইলা তুমি মদ খা, হ্যাঁ মদ খা, এইসব কথা বলতে পারবে, শালীনতার বিরুদ্ধে কথা বলতে পারবে না, নৈতিকতার সাথে কথা তোমার নৈতিকতা বিরোধী কোনো কথা বলতে পারবে না, আদালত অবমাননা করে কোনো কথা বলতে পারবে না। এগুলো হচ্ছে 39 বলছে। আচ্ছা এখন আমাকে বলো 36 নম্বরে কি কোনো বিদেশি পাবে? একজন বিদেশি এসে বললো আমি এখন তোমার হচ্ছে হিল ট্যাক্সে যাবো, হিল ট্যাক্সে রোহিঙ্গা ক্যাম্পে যাবো, ওর অনুমতি লাগবে। 37 সমাবেশ করতে পারবে না, অনুমতি লাগবে। 38 বিদেশি এসে বললো আমি সংগঠন করবো, করতে পারবে না, ওর অনুমতি লাগবে, ও করতে পারবে না, এটা এর অধিকার ওর নাই, ও করতে পারবে না, এগুলো ওকে দেওয়া হয় নাই। 39 বিদেশে এসে যা কিছু তা করতে পারবে, এখানের মধ্যে লিখতে পারবে যে যা খুশি তা করতে পারবে না, ওকে এই রাইটস দেওয়া হয় না, বিদেশিরা এগুলো পাবে না। 40 হচ্ছে পেশা বা বৃত্তির স্বাধীনতা। তাহলে আইন অনুযায়ী কোনো নিষেধ যদি না থাকে তুমি যে কোনো পেশা বা বৃত্তি গ্রহণ করতে পারবা, যে কোনো ব্যবসা পরিচালনা তুমি করতে পারবা। তোমার আব্বু তোমাকে যদি প্রেশার দেয় যে তুমি এটা করো সেটা করো, তুমি বলবা না আমাদের সংবিধান 40 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করতেছেন, আপনি আমাকে 40 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে ডাক্তারি করাইছেন, আমি ডাক্তার হতে চাই নাই, বাধ্য করছেন আমারে, এটা তো ঠিক কাজ করেন নাই, অলরেডি একবার লঙ্ঘন করছেন সংবিধান, এখন আমাকে নিজের মতো করে একটু চলতে দেন, আমি একটু নিজের মতো করি কিছু একটা করি। হ্যাঁ তাহলে তুমি সংবিধানটা ভালো করে পড়লে তুমি পারিবারিক জীবনে তো লাভবান হতে পারবা। রাকিব বলছে তাহলে আমাদের সমাবেশ করতে অনুমতি লাগে কেন? আচ্ছা এইটার আনসার পরে দিব, রেকর্ডিং ছাড়া দিব এটা। এখন আসো আমাদের সংবিধানের 2 ক রাষ্ট্রধর্ম, 12 নম্বর ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা। এটা একটা রাজনৈতিক অনুচ্ছেদ। এখানে বলা হয়েছে রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দিবে না, রাষ্ট্র সকল সাম্প্রদায়িকতা বিলুপ্ত করবে। এটা ছিল 12। ওকে 28 নম্বরে কী বলছে বলো তো? 28 নম্বরে কী বলছে?
28 নম্বর কী বলছে? ধর্মের কারণে, ধর্ম, বর্ণ, জন্মস্থান, এটার কারণে কোনো প্রকার কী করা যাবে না, বৈষম্য করা যাবে না। এই সমতা তো 27 নম্বর ফাহাদ, সমতা তো 27 নম্বর। আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বর। ধর্ম, বর্ণ, জন্মস্থান, এটার কারণে বৈষম্য করা যাবে না, এটা হলো 28 নম্বর। এটা 29 নম্বরটা কি? 29 নম্বরটা কি? সরকারি চাকরি। 29 হলো সরকারি চাকরির ক্ষেত্রে তুমি তুমি এখানের মধ্যে ধর্ম, বর্ণ, তারপর তোমার জন্মস্থান, এই যে চাকরি। 41 নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। তার মানে তুমি তোমার ধর্ম প্রচার করতে পারবা কি না, পালন করতে পারবা কি না, তুমি মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা স্থাপন করতে পারবা কি না, এটা 41 নম্বর। এটা ধর্মীয় স্বাধীনতা। এবার ক্লিয়ার হয়েছে? তার মানে তুমি যে কোনো ধর্ম পালন করতে পারবা, অবলম্বন করতে পারবা, প্রচার করতে পারবা। যে কোনো ধর্মীয় সম্প্রদায় তারা তাদের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা যে কোনো কিছু স্থাপন, রক্ষণ, ব্যবস্থাপনা করতে পারবে। তারপরে ধরো কোনো হিন্দু টিচারকে ঈদ মিলাদুন্নবীতে আসার জন্য বাধ্য করা যাবে না। আবার কোনো মুসলিম টিচারকে তুমি পূজায় অংশগ্রহণ করার জন্য বাধ্য করা যাবে না। তাহলে এগুলো হচ্ছে 41 নম্বর ধর্মীয় স্বাধীনতা। এবার যারা বলছিলা যে ভাই আমার 28, 29, 41 গ্যাঞ্জাম লাগে, 12 নম্বরের সাথে গ্যাঞ্জাম লাগে, এবার কি বুঝতে পারছো? 12 নম্বরটা ছিল রাজনৈতিকভাবে ধর্মর ব্যবহার করা যাবে না। 12 নম্বর ওটা রাষ্ট্রের, ওটা রাষ্ট্র, রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দিবে না, সাম্প্রদায়িকতা বিলুপ্ত করবে। এটা হলো 12 নম্বর ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা। আচ্ছা, ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ যে ব্যাপারটা, এটা কে? রাষ্ট্র ধর্মনিরপেক্ষ, রাষ্ট্র নির্দিষ্ট কোনো ধর্মকে ফেভার করবে না। এটা কত নম্বর বলা হয়েছে? এটা 12 নম্বর বলা হয়েছে। এগুলো হচ্ছে ব্যক্তি, ব্যক্তি তার নিজের যে কোনো ধর্ম পালন, প্রচার, অবলম্বন করতে পারবে। প্রত্যেক নাগরিকের আছে এটা। এখন আসো, বিদেশিদেরকে 41 দিবে কি দিবে না বলো? এটা নিয়ে আমার মধ্যে কিছু প্রশ্ন ছিল যে 41 নম্বর বিদেশিকে দিব কি দিব না। এখন এটার মধ্যে যখন তখন আমাদের এক স্টুডেন্টই বললো যে ভাই এটা তো আমরা দিব, কারণ এই তাবলিগের যে লোকজন আসে ওরা যদি এখানে প্রচার করে, বিদেশি থেকে আসে না, বাইরে থেকে। ওকে, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে তোমার যে গুরুদুয়ারা, ওখানে যারা লোকজন আর ইন্ডিয়ান না, রাইট? তাহলে বিদেশিদেরকে আমরা কিন্তু 41 নাম্বারটা দিব, বিদেশিদেরকে 41 আমরা দিব, সহজ হিসাব 41 নাম্বার আমরা দিব। তাহলে কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এটা সবাইকে আমরা দিব 41 নাম্বার ধর্মীয় স্বাধীনতা। 42 নাম্বার ছিল আমাদের তোমার হচ্ছে যে সম্পত্তির অধিকার। হ্যাঁ, প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং বিলি বন্টন করার অধিকার থাকবে। 44 হচ্ছে আমরা একটু আগে যতগুলো মৌলিক অধিকার বলছি, এগুলো যদি লঙ্ঘন করে, তোমার বউ যদি তোমাকে জোর করে মশারি টানাতে বলে, বাজারে পাঠাই, মামলা করতে পারবা তুমি। এটা 44 নাম্বার। তাহলে মৌলিক অধিকার যদি কোনোভাবে লঙ্ঘন হয়, মামলা করার অধিকার কত নম্বর অনুচ্ছেদ? মামলা করার অধিকার, মানে মৌলিক অধিকার বলবৎকরণের জন্য, মামলা করার অধিকার কত নাম্বার? 44। তবে মামলা যে করতে পারবা, হাইকোর্টে যে মামলা করবা, হাইকোর্ট যে ব্যবস্থা গ্রহণ করবে, এই ক্ষমতা হাইকোর্টকে দেওয়া হয়েছে 102 নম্বর অনুচ্ছেদে। এটা বিচার বিভাগের সময় পড়বো, 102 নম্বর, এটা বিচার বিভাগে যাই পড়বো যে হাইকোর্ট তোমার মামলার রায় দিবে, তোমার হইয়া হাইকোর্ট তোমার কেন অধিকার লঙ্ঘন হইলো রিড করবা, রিড করবা হাইকোর্ট। এই বুঝে ফেলছো, হাইকোর্ট 102 নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে হাইকোর্ট একটা ব্যবস্থা গ্রহণ করবে যে কেন হচ্ছে যে তোমার মৌলিক অধিকার লঙ্ঘন করা হইলো। ওকে, ফাহাদকে বাসায় অনেক নির্যাতন করে না? ফাহাদ, তোমার প্রতি আমি আসলে এখন আসলে আমি সহমর্মিতা পোষণ করা ছাড়া আমার কোনো উপায় নাই, কারণ ওইটার বেশি কথা বলাটা ঠিক হবে না, পরে আমার নিজের ঘরে ঝামেলা হতে পারে। তো এখন কী করবা, আর তোমার ঘরে যেতে তোমাকে মারে মনে না, ঠিক আছে? এখন কী আর করবো, জিমটিম করো, শরীর তোমার শক্ত করে ফেলো, মারলেও যাতে ব্যথা না পাও। 44 নম্বর হচ্ছে তোমার যদি মৌলিক অধিকার লঙ্ঘন যদি হয়, তুমি মামলা করতে পারবা। মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় মামলা করতে পারবা, এটা 44 নম্বর অনুচ্ছেদ। কই মামলা করবা? হাইকোর্টে মামলা করবা, যে হাইকোর্ট তোমার ব্যবস্থা গ্রহণ করবে তোমার পক্ষে, তোমার কেন মৌলিক অধিকার লঙ্ঘন হইলো তোমার। ওকে, আচ্ছা, এখন 44 নাম্বারটাকে বিদেশিদেরকে দিবা নাকি দিবা না? 44 নাম্বারটাকে দিবা নাকি দিবা না? ভাই, বিদেশিদেরকে তুমি তো 31 দিছো, 32 দিছো, 33 দিছো, 34 দিছো, 35 দিছো, এখন 31, 32, 33, 34, 35 দিছো। ওকে, মামলা করার অধিকার যদি তুমি না দাও, তাহলে ওগুলো দেওয়ার কোনো অর্থ আছে? ওগুলোর অধিকার লঙ্ঘন হলে সে কই যাবে? তাহলে যে কোনো বিদেশি চাইলে হাইকোর্টে কিন্তু রিট করতে পারে। এই ঘটনা ক্লিয়ার কি না? তুমি ওর 31, 32, 33, 34 দিছো না, তো ওগুলো লঙ্ঘন হলে মামলা করবে কোথায়? মামলা করার অধিকার তুমি তারা দিবা না? তো মামলা করার অধিকার যদি তুমি না দাও, তাহলে তো ওগুলো দিছো কেন তাহলে খামাখা?
মামলা করার অধিকার তুমি দিতে হবে তো, তাইলে আমরা বিদেশিদেরকে 40 নম্বরটা দিব, ওইটা না দিলে তো বাকিগুলো অর্থহীন। বিদেশি চাইলে কিন্তু এখানে মামলা করতে পারবে। ওই যে জাপানিজ ম্যাম, হ্যাঁ জাপানিজ ম্যাম রাইট, দিতে পারবা হাইকোর্টে। কিন্তু না, মৌলিক অধিকার ক্ষেত্রে 31-40 সেম না। 31-40 হচ্ছে মৌলিক অধিকার লঙ্ঘন হলে তুমি মামলা করতে পারবা। 31 নম্বর হচ্ছে যে কোনো তোমার যদি কোথাও তুমি যদি ধরো তোমার জমি একজনে নিয়ে গেছে, তোমার জমি দখল করে নিয়ে গেছে, তুমি সৌদি আরব থাকো, তাও তুমি মামলা করতে পারবা। হ্যাঁ, তো মানে আইনের আশ্রয় নিতে পারবা, তুমি আইনের আশ্রয় নিতে পারবা। তোমাকে মাইট দিচ্ছে, তুমি আইনের আশ্রয় নিতে পারবা। আর এই যে আমরা যে তোমার হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, গ্রেপ্তার আটক সময় রক্ষা কবচ, তোমার পুলিশ গ্রেপ্তার করে তোমাকে 3 দিন ধরে ডিম দিছে এবং এরপরে তোমাকে কোর্টে আনছে, এখন তুমি মামলা করতে চাও, এই অধিকারটা কত নম্বর অনুচ্ছেদে আছে বলো? তো গ্রেপ্তার করে 3 দিন ডিম দিছে, ডিম দিয়া 14 দিন তোমার কোর্টে হাজির করছে, তুমি এখন পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে তুমি এখন রিট করবা, কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী করতে পারবা? 44 নম্বর অনুচ্ছেদ। তুমি হাইকোর্টকে কী বলবা যে মাননীয় আদালত, আমাকে পুলিশ 3 দিন ধরে ডিম দিছে, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এখন 24 ঘন্টার মধ্যে আমাকে হাজির করার কথা, ওরা আমাকে 3 দিন আটকে রাখছে। এই তো এই যে তুমি করতে পারে, রাইট, বুঝে গেছো? তাহলে মৌলিক অধিকারের লঙ্ঘন হইলে 102 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা যায়, এবং তোমার হচ্ছে যে 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট ব্যবস্থা গ্রহণ করবে। এই অধিকারটা দিছে কিন্তু 40, অধিকারটা দিছে 44। ওকে, 46 নম্বর হচ্ছে দায় মুক্তি বিধানের ক্ষমতা। হ্যাঁ, তাইলে এইটার আমরা অনেক অধিকার অনেক কিছু বলছি। এখন তুমি হচ্ছে গ্যাঞ্জাম করতেছো, তুমি গ্যাঞ্জাম করতেছো, তুমি এখন গ্যাঞ্জাম করার সময় আব্বাই তোমার টিস্করি গুলি করে মারি ফেলছে, তুমি তো রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা তুমি বিঘ্ন ঘটাচ্ছিলা, তুমি গ্যাঞ্জাম করতেছিলা, আব্বাই তোমাকে টিস্করি গুলি করছো, তুমি মরে গেছো, তুমি এখন তোর আব্বাইয়ের কী দোষ? আব্বাইকে আমরা দায় মুক্তি দিব। হ্যাঁ, তাইলে যে কোনো ব্যক্তি যদি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে বা দেশের সীমানার মধ্যে শান্তি শৃঙ্খলা পুনর্বহালের প্রয়োজনে যদি কোনো কাজ করে থাকে, আমরা তাকে দায়মুক্ত বা নির্দেশ ঘোষণা আমরা করতে পারবো। এখন আসো, একটু একজন প্রশ্ন করছিল যে হচ্ছে যে 47(3) একজন প্রশ্ন করছিল যে ভাইয়া, তো যুদ্ধাপরাধের বিচার তাহলে কেমন হয়েছে? হ্যাঁ, যুদ্ধাপরাধের বিচার তাহলে কেমন হয়েছে যদি পরের আইন দিয়ে আগের বিচার না করা গেলে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে ওদেরকে এই মৌলিক অধিকারগুলো দিব না। গণহত্যা যদি করে, সে মানবতা বিরোধী অপরাধ যদি করে, এবং আন্তর্জাতিক আইনে বর্ণিত অন্যান্য অপরাধ যদি করে, তাকে এই ধরনের মৌলিক অধিকার তাকে আমরা দিব না। তাহলে যুদ্ধাপরাধের বা মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে কিন্তু 47(3) অনুচ্ছেদ অনুসারে। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে বিদেশের জন্য আমরা কোনটা কোনটা দিচ্ছি? 31, 32, 33, 34, 35 দিচ্ছি। 41 নম্বর বিদেশিদেরকে দিচ্ছি, 40 নম্বর আমরা বিদেশিদেরকে দিচ্ছি। এটা আমি মোটামুটি তোমার বেসিক ভিউতে হচ্ছে ওরা 31 থেকে 35 রাখছে, আরটা কোনটা রাখছে, এটা এক এক বইতে এক এক রকমের এটা। বাট আমরা সবগুলো বই দেখে আইনজীবীদের সাথে কনসাল্ট করছি এটার জন্য, আইনজীবীদের সাথে কনসাল্ট করে বিস্তারিতভাবে কনফার্ম হয়ে তারপরে আমরা এটা ইনশিওর করছি 31 থেকে 35, 41 এবং 44 এগুলো বিদেশিরা পাবে। 31, 32, 33, 34, 35, 41 এবং 44 বেসিক বই তো ওরা 31টা দেয় না এখানে। 31 যদি তুমি না দাও ভাই, তাহলে তো ভাই অন্যগুলো দেওয়ার দরকার কি? ওরা তো মার দিলে মামলা করবে কীভাবে? 31 তুমি দিলে না বিদেশিকে, তো কই যাবে? তুমি ওরে যে ইপ্রিজিং করছো, একটা বিদেশি সুন্দরী মহিলা আসছে, তুমি তার ইপ্রিজিং করলা, ও মামলা করবে কীভাবে? তাহলে এই যে 31 দিতে হবে কিন্তু। ক্লিয়ার? ওকে, তাহলে 27, 28, 29, 30, 34, 37, 38, 39, 40, 42, 43 এগুলো শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা ভোগ করতে পারবে। হ্যাঁ, অন্যরা ভোগ করতে পারবে না। আর জরুরি অবস্থার সময় 6টা মৌলিক অধিকার স্থগিত থাকবে। তো যদি দেশে চলো জরুরি অবস্থা, তুমি কই আমি চলাফেরার স্বাধীনতা চাই, আমি সমাবেশের স্বাধীনতা চাই, সংগঠনের স্বাধীনতা চাই, বাক স্বাধীনতা চাই, আমি হ্যান চাই ত্যান চাই, এগুলো করলে হবে না। জরুরি অবস্থার সময় তোমার 36, 37, 38, 39, 40, 42 এগুলো স্থগিত থাকবে, সংবিধানে বলা আছে এটাই। আজকে সর্বশেষ অনুচ্ছেদ আমরা দ্রুত গতিতে পড়ে ফেলবো, নির্বাহী বিভাগ, এরপর শেষ। আজকে 48 থেকে শুরু করবো, 64 দিয়ে শেষ। হ্যাঁ, তাইলে আসো। আচ্ছা, এটা একটু আমরা দ্রুত গতিতে রিভিউ করে আসি। তুমি রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো খেতাব নিতে পারবে না। কত নম্বর? দেখে দেখে ভুল করে 29, 30 নম্বর। প্রজাতন্ত্রের কর্ম নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র সবাইকে সমান সুবিধা দিবে, কারো কোনো প্রকার বৈষম্য করবে না, নারী পুরুষ বৈষম্য করবে না, নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করবে না। নিয়োগ সম্পর্কিত সব 29। আর ধর্ম, বর্ণ, জন্মস্থান, নারী পুরুষ ভেদে বৈষম্য করা যাবে না, এটা 28 নম্বর। আইনের দৃষ্টিতে সবাই সমান, কত নম্বর? 27 নম্বর। ওকে, জবরদস্তি শ্রম নিষিদ্ধ, কত নম্বর? গ্রেপ্তার করলে কারণ জানাইতে হবে, কত নম্বর?
গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে, জানাতে হবে না, কোর্টের সামনে হাজির করতে হবে। 33 নম্বর, প্রতিটা ব্যক্তি জীবনের ব্যক্তি স্বাধীনতার রক্ষণ করার অধিকার আছে। কত নম্বর? 32 নম্বর, আইনের আশ্রয় লাভ করার অধিকার আছে। 31 নম্বর, এক অপরাধে একাধিক শাস্তি দেওয়া যাবে না। একবার অপরাধ করছে তুমি বারবার শাস্তি দিতে পারবে না তাকে। নিষ্ঠুর লাঞ্ছনা কর, অবমাননা কর, শাস্তি দিতে পারবে না। নিষ্ঠুর অবমাননা কর, লাঞ্ছনা কর, শাস্তি তুমি দিতে পারবে না। কত নম্বর? 35 নম্বর। ওকে, ইভেন তুমি যদি কোথাও যদি তুমি ছেঁকা টাকা যদি খাও, তোমাকে যদি শাস্তি দেয়, হ্যাঁ, তখন তুমি বলো দেখো আমাদের সংবিধানে পর্যন্ত বলা হয়েছে যে নিষ্ঠুর অবমাননা করো, কোনো শাস্তি যাতে না দেয়। তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিলা, আমি মানতে পারতেছি না। তুমি সংবিধান আবারও লঙ্ঘন করতেছো কিন্তু। হ্যাঁ, এইভাবে তুমি হচ্ছে যে সংবিধানকে নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারো। এই যে তোমার আব্বা মা তোমার কইতেছে তুমি ওই পেশা যাও, সেই পেশা যাও, তুমি নিজের পেশা নিজে বেছে নিতে পারবা। সংবিধানে কোথায় বলা হয়েছে বলো? আব্বা আমাকে বলতে পারবে, হে আব্বা আম্মা আপনি আমাকে যে বলতেছেন আমাকে ডাক্তারি হইতে হবে, আপনি সংবিধান লঙ্ঘন করতেছেন। কিন্তু সংবিধান বলছে আমার ইচ্ছা মতো আমি পেশা গ্রহণ করতে পারবো, আমি যে পেশা লাগবে সেই পেশা আমি যেতে পারবো। হ্যাঁ, তবে হ্যাঁ আইন কানুনের মধ্যে। এখন একজন ডাক্তারি বেশ পাস করে না, পাস না করে ও কই ও ডাক্তার, আবার ও ধরো তোমার ল পাস করে নাই, ওকে আমি অ্যাডভোকেট হয়ে যাবো তাহলে। হ্যাঁ, ওরকম করতে পারবে না। একজন ধরো ইঞ্জিনিয়ারিং পাস করে না, লাইসেন্স নেয়, কয় আমি ইঞ্জিনিয়ার, এটা হইতে পারবে না। ওকে, চিন্তা বিবেকের, আচ্ছা সংবাদপত্র স্বাধীনতা বলো। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা 39। যেখানে খুশি সেখানে যেতে পারবা, তবে হ্যাঁ আইনের ভিত্তিতে। আবার তুমি আবার যেখানে নিষিদ্ধ সেখানে যেতে পারবে না, তুমি ক্যান্টনমেন্টে যেতে পারবে না এরকম অনুমতি ছাড়া। 36 নম্বর, সংগঠন। তাহলে তুমি ভুলে গেলে এটা মনে রাখবা, চশমা সংবাক, এটা 36 দিয়ে শুরু হয়েছে। 34, সমা 37, সংগঠন 38, বাক 39। ওকে, মৌলিক অধিকার বলবৎকরণের জন্য মামলা রুজু করার অধিকার 44। আর হাইকোর্ট কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নিবে? হাইকোর্ট ব্যবস্থা নিবে 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। সেটা আমরা সামনে জানবো হাইকোর্টের পাওয়ার সম্পর্কে। ওকে, এই যে তোমার আগে আইন করলে পরে আইন করলে আগের অপরাধের বিচার করা যাবে না, বা যুদ্ধ অপরাধের বিচার আমরা করতে পারছি। কত নম্বরে? 47.3। র্যাব ভাই তোমার টিস করে মেরে ফেলছে, দায় মুক্তি দিব র্যাব ভাইকে। র্যাব ভাইকে দায় মুক্তি দিবে কত নম্বর অনুচ্ছেদ অনুসারে? কারণ তুমি গ্যাঞ্জাম করতেছিলে কেন, এই জন্য তোমার টিস করে মেরে ফেলছে। 46। আমরা আরও কিছু ব্যক্তিকে দায় মুক্তি দিব সামনে, আমরা দায় মুক্তিগুলো আমরা সামনে আর একটা দায় মুক্তি আজকে দিব, কালকে একটা দায় মুক্তি দিব, আজকে একটা দায় মুক্তি দিয়ে দিব। চলো আমরা চলে যাই নির্বাহী বিভাগে। এখন দেখো আমি কেন তোমাদের বলছি আগে চ্যাপ্টার এরপরে নাম্বারগুলো মুখস্থ করতে। তুমি যে হঠাৎ করে তোমাকে যদি বলে চলাফেরার স্বাধীনতা কত নম্বরে, তুমি চিন্তা করবে এটা তো মৌলিক অধিকার, তাইলে এটা 26 থেকে 47-এর ভিতরে থাকবে। তবে হ্যাঁ আরফিন ভাই যতটুকু বলছিল ক্লাসে, এইটা মোটামুটি 35 থেকে 40 এটার ভিতরে কিছু একটা হবে। এভাবে তুমি গেস করতে পারবা, অনুমান করতে পারবা। জিনিসটা বুঝছো? ধরো বলো হলো ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা কত নম্বরে, তুমি চিন্তা করবা এটা তো ক্লাসে বলছিল 8 থেকে 25। এগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তাহলে নিশ্চয়ই এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেহেতু এটা 8 থেকে 25-এর ভিতরেই তো থাকবে। ধর্মনিরপেক্ষতা এটা একটু আগের দিকে থাকবে, তাহলে এটা হচ্ছে মোটামুটি আমার 8, 9, 10, 11, 12 এটার ভিতরে কিছু একটা থাকবে। এবার তুমি গেস করতে পারবা তুমি যদি ওই অনুচ্ছেদগুলো তোমার যদি নাম্বারগুলো যদি মুখস্থ রাখো চ্যাপ্টারের মধ্যে। ক্লিয়ার আছে জিনিসটা? ওকে, এখন হচ্ছে নির্বাহী বিভাগ। তাহলে নির্বাহী বিভাগে যারা যারা আছে, আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল যারা যারা আছে, এদের নিয়ে যা কিছু আসবে তুমি কল্পনা করবা 48 থেকে 64-এর ভিতরে হবে, এর বাইরে যাবে না। 48 থেকে 64-এর ভিতরে হবে। তাহলে কারা কারা? রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে অ্যাটর্নি জেনারেল, এরা সবাই 48 থেকে 64-এর ভিতরে হবে। তাহলে এদেরকে আমরা পড়ে ফেলি। তাহলে প্রথম শুরু করি আমরা প্রেসিডেন্টকে দিয়ে। 48 নম্বর শুরু হবে প্রেসিডেন্টকে দিয়ে। তাহলে 48 নম্বর ধারণা অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। তো রাষ্ট্রপতি হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে। যোগ্যতা হচ্ছে অনেক কঠিন কিছু যোগ্যতা আছে। বাংলাদেশি নাগরিক, বয়স সর্বনিম্ন 35 বছর, সাংসদ হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে তার, এবং আগে কখনো অভিশংসন হয় না। অভিশংসন কী জিনিস সেটা আমরা সামনে আমরা দেখব। আমাদের দেশ না, পৃথিবীর অনেক দেশে অদ্ভুত কিছু ব্যাপার আছে। অদ্ভুত না আসলে, যেটা তোমার রোগী চিকিৎসা করার জন্য তোমার হচ্ছে যে লাইসেন্স লাগবে, গাড়ি চালানোর জন্য লাইসেন্স লাগবে, হ্যাঁ, কিন্তু দেশ চালানোর জন্য তোমার কোনো লাইসেন্স লাগবে না, কোনো পরীক্ষা লাগবে না। তুমি শুধুমাত্র বয়স ওই নির্দিষ্ট একটা হইলে হবে, নাগরিক হলে তুমি দেশ চালানোর লাইসেন্স তোমার আছে। কিন্তু জনগণের ভোট লাগবে তোমার, ভোট লাগবে তোমার, রাইট।
আচ্ছা, এর ফলে তুমিও চাইলে হচ্ছে যে রাষ্ট্রপতি হওয়ার জন্য চেষ্টা করতে পারবে। এখনও পারবা না, বয়স তোমাদের পথে এখনো হয় নাই, হইলে চেষ্টা করে দেখো। তো রাষ্ট্রপতি কী করে? সংসদের প্রথম অধিবেশন উনি ভাষণ দেয়, এই যে সামনে ভাষণ দেবেন আমাদের রাষ্ট্রপতি, এবং অধিবেশন উনি হচ্ছে সংসদে যে ক্লাসগুলো হয় ক্লাসগুলো মুলতবি করতে পারবে, যে বলবে যে ক্লাস তোমাদের নিষেধ, ক্লাস শেষ, ক্লাস হবে না, এই ক্লাস মুলতবি করতে পারবে রাষ্ট্রপতি। হ্যাঁ, তার কিছু পাওয়ার আছে। তো দেখো 48-এর মধ্যে রাষ্ট্রপতির সে কী করবে? রাষ্ট্রপতি দুটা জিনিসে প্রধানমন্ত্রীর কথা ছাড়া করবে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার সময় তারা জিজ্ঞেস করবে না, প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়ার সময় কেন তাকে জিজ্ঞেস করবে, তাই না? একটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা লাগবে না। বাকি সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। দুটা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে না। একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে ওনাকে নিয়োগ দিতে ওনার থেকে অনুমতি কীভাবে নেবে। একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, একটা হচ্ছে প্রধান বিচারপতি, এই দুইটা করতে কারোর লোক পরামর্শ করা লাগবে না। 95 এক অনুচ্ছেদ সামনে আসবো, এই অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ, আর 56 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ। তাহলে 95 এক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ, আর 56 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটাল প্রধান বিচারপতি, 95 এক প্রধান বিচারপতি, আর 56 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী। এই দুইটা পোস্ট নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা লাগবে না। বাকি সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা লাগবে। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করা ছাড়া সে কোনো কাজ করতে পারবে না। 49 হচ্ছে রাষ্ট্রপতির কিছু ইউনিক পাওয়ার আছে। 48 হলো রাষ্ট্রপতি কেমন নির্বাচিত হবে? সংসদ সদস্যদের, এমপিদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়, এবং রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হচ্ছে নাগরিক হইতে হবে, বয়স 35 হইতে হবে, পূর্বে কখনো অভিশংসন হয় না, এরকম হইতে হবে, এবং উনি প্রথম অধিবেশনে ভাষণ দিবে, অধিবেশন মুলতবিও করতে পারবে। আর 48-3 বলা হয়েছে উনি দুইটা ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা লাগবে না। একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ। এই দুটো নিয়োগ ছাড়া বাকি সকল কাজে উনি প্রাইম মিনিস্টারকে আস্ক করা লাগবে। এটা 48-3। দুটো কনফিউশন ক্লিয়ার করি। দেখো, অনেকে যদি বলে রাষ্ট্রপতি কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন, বলো রাষ্ট্রপতি কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেয়? এটা আজকে এখনো পড়াই নাই, এটা 95-1। প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ করা লাগবে না, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা লাগবে না। এটা কত নম্বর আছে? এটা 48-3 আছে। রাষ্ট্রপতি 56-3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়, কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার সময় কারো লোকে পরামর্শ করা লাগবে না। এটা 48-3 বলা আছে। আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করা লাগবে না, এটা বলা আছে 48-3। ওকে, আশা করি বুঝতে পারছো। তো রাষ্ট্রপতির কিছু ইউনিক পাওয়ার আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির সাজা কমাইতে পারবে, মৌকুব করতে পারবে, স্থগিত করতে পারবে। হ্যাঁ, তাহলে 49 হচ্ছে যে কোনো ধরনের ক্ষমতা প্রদর্শন করতে পারবে। তুমি সিকুয়েন্সটা মনে রাখো। 48 হচ্ছে রাষ্ট্রপতির যোগ্যতা অযোগ্যতা, তারপরে উনি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, এবং ওনার কিছু ক্ষমতা নিয়ে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর লোকের পরামর্শ মানে তোমার করা ছাড়া কিছু করতে পারবে না। এটা 48-3 বলা হয়েছে। 95 নম্বর হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ দান করবে। 95-তে পড়বো আমরা সামনে সেটা, কিন্তু ওই নিয়োগ দানটা করার জন্য কাউকে জিজ্ঞেস করা লাগবে না। এটা 48-3। জিনিসটা বোঝো নাই? অ্যাটম, তোমার পুরো নাম কি? নাম হচ্ছে অ্যাটম। তুমি 4 বিয়ে করতে পারবা, এটা একটা আইন। তবে 2টি বিয়ে করার জন্য প্রথম বড় অনুমতি নেওয়া লাগবে না, এটা আরেকটা আইন। বুঝতে পারো, দুটো আলাদা আইন। কিন্তু তুমি চাইলে 2টি বিয়ে করতে পারবা, ওই বিয়ে করার জন্য তো প্রথম বড় অনুমতি দরকার নাই, ওটা আরেকটা আইন। তাহলে প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করা লাগবে না, এটা 48-3। আর বিচারপতি নিয়োগ হলো 95-1 সামনে পড়বো। এটা এবার বুঝতে পারছো কি না? ক্লিয়ার? ওকে, আশা করি বুঝে গেছে। হ্যাঁ, এই অ্যাটম বুঝে গেছে, অ্যাটম বোমা বুঝে গেছে। তোমার নাম কি এমনি অ্যাটম বোমা নাকি শুধু অ্যাটম? শুধু অ্যাটম। ওকে, তাহলে 49 হচ্ছে রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তি সাজা কমাতে, মকুব বা স্থগিত করতে পারবে। হ্যাঁ, তাহলে রাষ্ট্রপতির কিন্তু অনেক ভালো পাওয়ার আছে, তুমি যে কোনো ব্যক্তিকে ক্ষমা কিন্তু করে দিতে পারো। তোমরা কিন্তু যদি আকাঙ্ক্ষা করতে চাও, রাষ্ট্রপতি সন্তান হওয়ার চেষ্টা করো। আর তোমার আব্বা মা তোমার যদি খোটা দেয়, তুই জীবনে কিছু করতে পারলি না, তুমি উল্টা খোটা দিয়ে দিবা যে আপনি তো কিছু করতে পারলেন না, আপনি রাষ্ট্রপতি হন, আপনি রাষ্ট্রপতি হলে আমি যে কোনো কিছু করতে পারতাম, আমার কোনো বিচার আধার হতো না, আপনি আমার ক্ষমা করে দিলে হয়ে যেত। তুমি উল্টা তাকে থ্রেট দিবা, আপনি কী করছেন জীবনে, রাষ্ট্রপতি হতে পারলেন না আপনি, আমার কোন আবার আমি কিছু করতে হতে পারি না। হ্যাঁ, তুমি উল্টা তারা ধরবা। রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? যেদিন থেকে উনি দায়িত্ব গ্রহণ করছে ওই থেকে 5 বছর। তবে 2 মেয়াদে বেশি থাকতে পারবে না। পদত্যাগ করতে হলে স্পিকারের নিকট পদত্যাগ করবে। আর রাষ্ট্রপতি থাকলে এমপি পদটা বাদ দিতে হবে, এমপি পদে থাকতে পারবে না, এমপি পদ খালি হয়ে যাবে তার। এবার আসো
আমরা 46 নম্বর অনুচ্ছেদে আমাদের অ্যাপ ভাই টিস করে তোমরা গুলি করে দিছে, ওনারা ক্ষমা করে দিছি আমরা। 41 নম্বরে আমরা সরকারি যারা কর্মকর্তা বা কর্মচারী তাদেরকে আমরা দায়মুক্তি দিছি। 51তে আমরা রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিব। রাষ্ট্রপতি থাকাকালীন ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এবার 51 নম্বরে রাষ্ট্রপতিকে আমরা দায়মুক্তি আমরা দিয়েছি। এমনকি রাষ্ট্রপতি যদি তোমার হচ্ছে যে সে দুধ চা খায় মাথা খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে তোমার গুলি করে দিছে, তাও মামলা করা যাবে না। রাষ্ট্রপতি যদি দুধ চা খায় কারে গুলি করে দেয়, তাও ওনার বিরুদ্ধে মামলা করা যাবে না। তবে হ্যাঁ, রাষ্ট্রপতি যদি এ ধরনের মাথা নষ্ট হয় যে দুধ চা খায় গুলি করে দিছে একজনকে, মাথা নষ্ট রাষ্ট্রপতি, এরকম মাথা নষ্ট লোকের বিরুদ্ধে আমরা ওকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই না, ওকে সরাইতে হবে। এইটারে বলে ইমপিচমেন্ট। তাহলে এরকম দুধ চা খায় গুলি করে দিছে এই মাথা নষ্ট লোক, তাকে আমরা সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে অভিশংসন করতে পারবো। কেমন অভিশংসন করবে? ওর এখানে তোমার এমপিরা স্পিকারকে বলবে, হে স্পিকার ভাই, আমাদের রাষ্ট্রপতি মাথা নষ্ট, আমরা ওনাকে ছড়া দিব, আপনি একটা ভোটের আয়োজন করেন। তখন স্পিকার বলবে যে আপনারা কারা কারা ওনাকে মানেন না। তখন 2/3 যদি এমপি যদি বলে আমরা হচ্ছে যে আমরা ওই ওনারা চাই না, ওনার মাথা নষ্ট, উনি গুলি করে মারি ফেলছে একজনকে, উনি দুধ চাকায় গুলি করে দিচ্ছে, ওনারা চাই না, তাহলে উনি এমপি থেকে রাষ্ট্রপতি থেকে ওনাকে চলে যেতে হবে। এটাকে বলা হয় অভিশংসন। বুঝতে পারছো কিনা বলো? তাহলে এটা বুঝে গেছো? ওকে, 53 জন্য পড়া লাগবে না। 55 নম্বর মন্ত্রিসভা। হ্যাঁ, 55 নম্বর হচ্ছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার ব্যাপার কী বলছে? প্রধানমন্ত্রী হবে ক্যাপ্টেন। ক্যাপ্টেন যেমনে চাইবে ওইভাবে তার টিমে বাকি প্লেয়ারদের সে নির্বাচিত করবে। তাহলে প্রধানমন্ত্রী হবে ক্যাপ্টেন, ওনার নেতৃত্বে থাকবে মন্ত্রিসভা, এবং ওনার প্লেয়াররা উনি যেমনে চাইবে এমনি হবে, অন্য কারো জিজ্ঞেস করা লাগবে না। প্রধানমন্ত্রী যেমনে চাইবে ওনার টিমে কারা কারা মন্ত্রী হবে উনি ঠিক করবে, কারো জিজ্ঞেস করা লাগবে না। মন্ত্রিসভা তারা সংসদের নিকট দায়ী থাকবে। ধরো অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ওদেরকে যারা করবে কে? আমাদের সংসদরা। পার্লামেন্টের নিকট তারা কি দায়ী? কারণ পার্লামেন্টে আমাদের প্রতিনিধিরা আছে, প্রতিনিধিরা কিন্তু আছে ওইখানে। মন্ত্রিসভা কিন্তু তাদের কাছে দায়ী থাকবে। দেখবে এই জন্য বলে মাননীয় মন্ত্রী আমার এলাকায় তো একটা ব্রিজ লাগবে, ব্রিজ দিতেছেন না কেন? মাননীয় মন্ত্রী আমার ওইখানে ওটা লাগবে, সেটা লাগবে, মাননীয় মন্ত্রী আপনি তো ওইখানে দিতেছেন না আমারে। আচ্ছা, সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। নাম রাষ্ট্রপতি, নাম রাষ্ট্রপতির নামে, কিন্তু প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। বুঝতে পারছো? তোমার পরিবারে দেখো না, সব সিদ্ধান্ত কী হবে না হবে, তুমি কত ঘর ভাড়া নেবা, কোন কোম্পানির টিভি কিনবা, ফ্রিজ কিনবা, সব কিন্তু তোমার বউ সিদ্ধান্তগুলো নিচ্ছে কিন্তু। হ্যাঁ, শুধু তোমার নামে হয়, তুমি পকেট থেকে টাকা বের করে দিয়ে দিচ্ছ, ভাবে যে তুমি করছো, আসলে তুমি করো না, এগুলো তোমার এখানে কোনো পাওয়ার নাই, তোমার নামে হয়েছে কাজটা, কিন্তু কর্তৃত্বকার কর্তৃত্ব প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতির নামে হবে শুধু, কর্তৃত্ব কিন্তু প্রধানমন্ত্রীর। 56 নম্বর। তাহলে 55 নম্বর আমরা ক্যাবিনেট বানালাম। আমরা ক্যাবিনেট বানালাম। ক্যাবিনেট হচ্ছে ক্যাপ্টেন হলো প্রধানমন্ত্রী, আর ওনার টিমে উনি কাকে কাকে খেলাবে এটা ওনার ব্যাপার, ওনার কর্তৃত্বে প্রযুক্ত হবে, রাষ্ট্রপতি শুধু নামে থাকবে। তো মন্ত্রিসভা তারা সংসদের নিকট দায়ী থাকবে, তাদের কাজকর্মের জন্য তারা ওখানে জবাবদিহি করতে হবে। 56 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি সকল মন্ত্রীগণকে নিয়োগদান করবে। 56 প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী যা যা আছে সবগুলোকে রাষ্ট্রপতি নিয়োগ করবে। দেশের বড় বড় বোধ যেগুলো আছে সবগুলো রাষ্ট্রপতি নিয়োগ দেয়, এটা মনে রাখবো, আমরা সামনে পড়াবো এটা। তবে মন্ত্রীর মধ্যে ধরো 60 জন মন্ত্রী লাগবে, সেই 60 জন মন্ত্রীর মধ্যে তোমার 10 ভাগের 1 ভাগ মানে 6 জন হবে টেকনোক্রেট, ম্যাক্সিমাম 6 জন টেকনোক্রেট হতে পারবে, বাকি 54 জন হতে হবে এমপি থেকে। 10% বেশি টেকনোক্রেট হতে পারবে না। টেকনোক্রেট মানে হচ্ছে যে এমপি না, যে এমপি না কিন্তু মন্ত্রী বানানো হয়েছে, এরকম 10% ব্যক্তি হতে হবে। বাকি 54 জন মন্ত্রী কিন্তু তোমার ওই, বা 30 জন যদি মন্ত্রী থাকে 3 জনকে টেকনোক্রেট বানানো যাবে, বাকি 27 জন হবে এমপিদের থেকে। 56 নম্বর। 59 নম্বর হচ্ছে তোমাদের জন্য, তোমরা যারা এলাকায় চেয়ারম্যান মেম্বার হতে চাও, কারা কারা হতে চাও চেয়ারম্যান মেম্বার এলাকায়, তুমি যদি হইতে পারো এই 59 নম্বরে তোমাকে ওই তোমার জন্য ব্যবস্থাটা করে দিছে। হ্যাঁ, তো তোমার হচ্ছে যে প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশে স্থানীয় শাসনের ভার তোমার উপরে প্রদান করা হইবে। হ্যাঁ, তুমি চাইলেই হচ্ছে যে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান হতে পারবা, তুমি চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবা। হ্যাঁ, এগুলো তোমাকে ব্যবস্থা করে দিচ্ছে। এবং তুমি ওখানে এটা হইয়া তুমি হচ্ছে যে বিভিন্ন দায়িত্ব তোমার থাকবে, মেয়র টেয়র হতে পারবা তুমি চাইলে। তো জনসাধারণের উপকার করবা, অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত প্ল্যান করবা, বাজেট করবা। হ্যাঁ, জনশৃঙ্খলা রক্ষা করবা। হ্যাঁ, স্থানীয় শাসন, তোমার তুমি যে চেয়ারম্যান মেম্বার এমপি হতে পারো, এমপি না সরি এমপি না, তুমি যদি চেয়ারম্যান মেম্বার এগুলো হতে পারো এলাকার মধ্যে, মেয়রটার হতে পারো। ওই জন্য স্থানীয় শাসন হলো 59 নম্বর। 61 নম্বর সুপ্রিম কমান্ড, বাংলাদেশের প্রতিরক্ষা কর্ম বিভাগ সমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধতে পড়ালাম সুপ্রিম কমান্ডার কেন বঙ্গবন্ধু বলো? এই যে আমাদের যে মুক্তি বাহিনী বলো, যত বাহিনী আছে, সুপ্রিম কমান্ডার কেন বঙ্গবন্ধু?
কারণ উনি প্রেসিডেন্ট, সেই জন্য সংবিধান তখনও পাশ হয়নি, ঠিক সংবিধান এটা বড় হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হচ্ছে সবসময় প্রতিরক্ষা কর্ম বিভাগগুলোর সর্বাধিনায়ক, মানে সুপ্রিম কমান্ডার। তাহলে প্রেসিডেন্ট হবে সুপ্রিম কমান্ডার, সেনা, নৌ, বিমান, যত প্রতিরক্ষা বাহিনী যারা যারা আছে সবার সুপ্রিম কমান্ডারকে রাষ্ট্রপতি। 61 নাম্বার। ওকে, 63 নাম্বার, যুদ্ধ। সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। তো যুদ্ধ ঘোষণা করবে এটাকে নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে, যেহেতু সংসদের অনুমতি নিয়ে যে নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে, সেহেতু সংবিধানের অনুমতি নিয়ে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করবেন। আচ্ছা, এখন এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল আছে, এটা নিয়ে প্রচুর মারামারি করে বলবেন যে যুদ্ধ ঘোষণা করবেন কে এবং যুদ্ধ ঘোষণা করতে পারেন কে। হ্যাঁ, এটা নিয়ে দেখো, আমাদের দেশ কোনো যুদ্ধ জড়াবে কি না সিদ্ধান্ত আমরা দিব মানে কি, সংসদ দিবে, আমাদের প্রতিনিধি কি সংসদ দিবে। সংসদ অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কি পারবে? আমি কালকে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, রাষ্ট্রপতি কি এটাকে পারবে না। সংসদে আগে বিল পাস হইতে হবে, সংসদে আগে সর্বসম্মতভাবে ওরা তখন বলবে, ঘোষণা দিবে যে হ্যাঁ আমরা মিয়ানমারের সাথে যুদ্ধে আমরা জড়াবো। সংসদ থেকে এটা কী করে নিতে হবে, এটা পাস করে নিতে হবে। এটা সংসদে পাস করে যদি আমরা নেই, তাহলে হচ্ছে রাষ্ট্রপতি ঘোষণাটা দিবে, উনি অ্যানাউন্সমেন্ট দিবে যে আমরা কালকে, ঠিক আছে, আমরা কালকে থেকে ওদের বিরুদ্ধে আমরা অ্যাকশানে যাচ্ছি, উনি ঘোষণা দিবে। তাহলে যে প্রশ্ন আসছে যে যুদ্ধ ঘোষণা করতে পারেন কে? পারা মানে তো সক্ষমতা বোঝায়, পারা মানে তো সক্ষমতা। যুদ্ধ ঘোষণা করতে পারেন কে? পারা মানে তো অ্যাবিলিটি, পারা মিনস অ্যাবিলিটি, পারা মানে অ্যাবিলিটি। তাইলে যুদ্ধ ঘোষণা করতে পারে হচ্ছে সংসদ। এখন যদি বলে যুদ্ধ ঘোষণা কে করবে, এই ঘোষণাটা রাষ্ট্রপতি দিবে। কে করবে যুদ্ধ ঘোষণা, কে করেন? এই করার কাজটা শুধু উনি করবে, অ্যানাউন্সমেন্টটা দিব উনি। কিন্তু যদি তোমার অ্যাবিলিটি বোঝায়, ক্যাপাসিটি বোঝায়, এই জন্য একটা পরীক্ষার একটা প্রশ্ন আসছিল যে যুদ্ধ ঘোষণা করতে পারেন কে, ওখানের মধ্যে প্রশ্নের মধ্যে উত্তর হইতো জাতীয় সংসদ। বুঝতে পারছো কিনা জিনিসটা? কারণ পার্লামেন্টে তো পাওয়ার আছে, সংসদ তো প্রেসিডেন্ট তো শুধু অ্যানাউন্সমেন্টটা দিব উনি, জাস্ট অ্যানাউন্সমেন্ট দিব উনি, আর কিছু না। তো এখন আসো আমাদের তোমার নির্বাহী বিভাগের সর্বশেষ যে অনুচ্ছেদটা, সেটা 64 নম্বর অনুচ্ছেদ, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেলের অনুচ্ছেদটা। তোমার সংসারের জিনিসটা অনেক উল্টা না। ধরো তোমার হচ্ছে, তুমি হচ্ছে ইয়ে কিনবা, বাসার জন্য ফ্রিজ কিনবা, ফ্রিজ কিনতে পারেন কে? তুমি পারো ফ্রিজ কিনতে, কিন্তু ফ্রিজ কিনে কে? তোমার বউ কিনে ফ্রিজ, টাকা তো তোমার মেয়া, তুমি পারো চাইলে কিনতে, কিন্তু কিনে তো আসলে তোমার বউ। হ্যাঁ, জিনিসটা এরকম আর কি, জিনিসটা তোমার সক্ষমতা আছে, বাট তোমার করতে দেওয়া হচ্ছে না, তোমার মানে তুমি করো না আর কি, সে করে আর কি জিনিসটা। বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারেন কে? তুমি পারো, কিন্তু তোমার বউ করে আর কি। পারা আর করার মতো পার্থক্য আছে কিন্তু, রাইট। আচ্ছা আসো সর্বশেষ আজকের ক্লাসের 64 নম্বর অনুচ্ছেদ, অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, সরকারের বিরুদ্ধে যে মামলা করলাম আমরা 22 নম্বরে, 22 নম্বর অনুচ্ছেদে এটা পাস করানোর জন্য, এই যে দীর্ঘ বছর তোমার নির্বাহী বিভাগ থেকে তোমার হচ্ছে যে বিচার বিভাগ আলাদা ছিল না, এটা আলাদা করে ফেলার জন্য বাংলাদেশের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন সরকারের পক্ষে, তাহলে বাংলাদেশের পক্ষে কেন আইনজীবী থাকা লাগবে না? বা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে, ধরো এই যে যুদ্ধাপরাধের মামলাগুলো হয়েছে, এখানে সরকারের পক্ষে আইনজীবী লাগবে না? রাষ্ট্রপক্ষে আইনজীবী লাগবে না? টিম লাগবে, রাষ্ট্রপক্ষের আইনজীবী টিম লাগবে, তাই না? দেশব্যাপী রাষ্ট্রপক্ষে বিভিন্ন আইনজীবী থাকবে, যারা সরকারি চাকরি যারা করে। হ্যাঁ, রাষ্ট্রের আইনজীবীরা সরকারি চাকরি করে কিন্তু। আচ্ছা, তাইলে রাষ্ট্রপক্ষে যারা উকিল, যারা তাদের মধ্যে সবচেয়ে বড় উকিল যে, সবচেয়ে বড় যে অ্যাডভোকেট যে, তার নাম হলো অ্যাটর্নি জেনারেল। তাহলে সরকারের উকিল যারা আছে তাদের সবচেয়ে, হ্যাঁ, রাষ্ট্রপক্ষে যারা আইনজীবী তাদের মধ্যে সবচেয়ে বড় অ্যাডভোকেট যে, তার নাম হলো অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? তবে অ্যাটর্নি জেনারেল যে কেউ চালু হতে পারবে না, তাকে কিছু যোগ্যতা লাগবে। সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে যোগ্য হতে হবে তাকে রাষ্ট্রপতি নিয়োগদান করবে। কে করবে? রাষ্ট্রপতি করবে, বড় বড় সব পোস্টে। যেহেতু সে সরকারের সবচেয়ে বড় উকিল, তা সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার আছে। এই একমাত্র পোস্ট, কদিন সে তোমার চাকরিতে থাকবে তার কোনো মেয়াদ নাই। রাষ্ট্রপতি যতদিন চাইবে ততদিন ক্ষমতায় থাকতে পারবে সে, এই চাকরির কোনো মেয়াদ নাই, এবং পারিশ্রমিক অনুযায়ী পাবে। রাষ্ট্রপতি যতদিন চাইবে ততদিন পর্যন্ত চাকরি করতে পারবে, রাষ্ট্রপতি না চাইলে চাকরি করতে পারবে না সে। এটা কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, 4 বছর 5 বছর 10 বছর কোনো মেয়াদ নাই এটার। তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান অ্যাডভোকেট, অর্থাৎ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক। তো আমাদের প্রথম অ্যাটর্নি জেনারেল হচ্ছে এম.এইচ খন্দকার, বর্তমান, ও 16তম অ্যাটর্নি জেনারেল হচ্ছে এম আমিনউদ্দিন। রাষ্ট্রপতি আজকে আমরা দুজনকে নিয়োগ দিছি, একজন হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়ে দিয়েছি এবং অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ দিয়ে দিচ্ছি আজকের ক্লাসে। এবং 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমরা অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিয়ে দিচ্ছি।
কালকে ক্লাসে আমরা বাকি নিয়োগগুলো সারবো কালকে। তো আজকের ক্লাসে যা যা পড়লাম আমরা, এখানে কিছু জিনিস আমরা পড়লাম যে ইনডেমনিটি বা দায় মুক্তি, মানে শাস্তি এড়ানোর জন্য আইনি ব্যবস্থা কী কী বললাম আজকে আমরা দুটো পড়ছি। সরকারি কর্মচারীদের দায় মুক্তি, র্যাব ভাই তোমাকে ডিস করে মেরে ফেলছে, ওটা দায় মুক্তি দিয়ে দিছি আমরা। আর রাষ্ট্রপতি দুধ চা খাই তোমার গুলি করে দিচ্ছে, দায় মুক্তি দিচ্ছে 11 নম্বরে। কালকে আমরা এদেরকে দায় মুক্তি দিব, আমাদের এমপিদেরকে কালকে আমরা দায় মুক্তি দিব 38 নম্বরে, কালকে দিব আজকে না। থ্যাংক ইউ।